আচ্ছা, রাঙ্গামাটি গেছিলাম। আসসালামু আলাইকুম। আইন কানুন একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে দণ্ডবিধির নবম ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে দণ্ডবিধির 378 ধারা থেকে আলোচনা শুরু হবে, যার বিস্তৃতি অ্যাকচুয়ালি 462 খ ধারা পর্যন্ত, 378 থেকে। এবং এটা একটা অধ্যায়ের বিষয়বস্তু, সেটা হচ্ছে 17 নম্বর অধ্যায়। এবং এটা দণ্ডবিধির অন্যতম অপরাধের আহ বিষয়বস্তু সম্পর্কিত, সেটা হচ্ছে সম্পত্তি সম্পর্কে অপরাধ সমূহ, মানে সম্পত্তি নিয়ে যত ধরনের অপরাধ রয়েছে। তো সম্পত্তি নিয়ে যত ধরনের অপরাধ রয়েছে সবই এইখানে বর্ণনা করা আছে। তো আমরা প্রধানত 10টা বা 11টা হেডিং এ এই সমস্ত অপরাধের বর্ণনার গুলো আমরা পেয়ে থাকি। তো প্রথমেই আছে চুরি, বলপূর্বক গ্রহণ, দস্যুতা এবং ডাকাতি। এই প্রসঙ্গে আমরা সোজা ধারায় চলে যাবার আগে চ্যাপ্টারের শিরোনামগুলো বা চ্যাপ্টারের উপশিরোনামগুলো, এর চ্যাপ্টারের শিরোনাম তো একটাই, সম্পত্তি সম্পর্কিত অপরাধ সমূহ, কিন্তু চ্যাপ্টারের উপশিরোনামগুলো এরকম: অফ থেফট মানে চুরি সম্পর্কে 378 থেকে 82, এরকম এক্সটর্শন বল প্রয়োগে সম্পত্তি আদায় বা বলপূর্বক গ্রহণ বলা হয় 383 থেকে 389, অল্প একটু। দস্যুতা এবং ডাকাতি সম্পর্কিত 390 থেকে 402, মানে রবারি অ্যান্ড ড্যাকৈটি। দস্যুতার ইংরেজি হচ্ছে রবারি, ড্যাকৈটির বাংলা হচ্ছে ডাকাতি। এরকম অফ ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি মানে অপরাধমূলকভাবে সম্পত্তি আত্মসাৎ করা প্রসঙ্গে, এবং অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ নিয়ে আরো কয়েকটা ধারা। এরকম চোরাই সম্পত্তি গ্রহণ, প্রতারণা সম্পর্কিত, এরকম ক্ষতি সাধন আছে, অপরাধমূলক অনধিকার প্রবেশ রয়েছে, ব্যাংকিং কোম্পানির সম্পত্তির ক্ষতি সাধন প্রসঙ্গে শেষের দুইটা ধারা। এরকম করে 10টা বা 11টা হেডে আমরা সম্পত্তি সম্পর্কিত অপরাধের নামগুলো জেনারেলি পেয়ে থাকি। তো আমরা এই চ্যাপ্টারের যে প্রধান শুরুতেই যে 4টা অপরাধ আছে সেটা আগে আমরা একটু দেখি। তার আগে মানে সরাসরি ধারা থেকে আমরা দেখব ধারা 378, যার আহ শিরোনাম হচ্ছে চুরি, থেফট। চুরি কাকে বলে এটা এখানে ব্যাখ্যা করা আছে। বলেছে কোনো ব্যক্তি যদি কারো দখল থেকে, মানে কারো দখলে কোনো জিনিস আছে, সেই দখল থেকে তার সম্মতি ব্যতীত, নিশ্চয়ই সম্মতি সহকারে নিলে সেটা চুরি বলে গণ্য হবে না, সম্মতি ব্যতীত হতে হবে, কোনো অস্থাবর সম্পত্তি, কোনো স্থাবর সম্পত্তি চুরি করা যায় না, মানে জমি বিল্ডিং এগুলো চুরি করা যায় না, সেটাকে মুভেবল প্রপার্টি হইতে হবে, মানে অস্থাবর সম্পত্তি। সেটাকে কিভাবে নিতে হবে? অসাধুভাবে গ্রহণ করার উদ্দেশ্য নিয়ে সেটা গ্রহণের জন্য স্থানান্তর করতে হবে। তাহলে কারো দখল থেকে তার সম্মতি ব্যতীত অস্থাবর সম্পত্তি অসাধুভাবে গ্রহণ করার উদ্দেশ্য নিয়ে গ্রহণের জন্য স্থানান্তর করতে হবে। স্থানান্তর না করলে সেইটা চুরি বলে গণ্য হবে না। তো ঘুরে ফিরে আমরা এখানে বলছে যে সেটা চুরি বলে গণ্য হবে। তো এখানে এই যে বোল্ড আন্ডারলাইন করা আছে যে কোন বিষয়গুলো লাগে। আমরা জানি যে চুরির ফলে মানে ধারার মধ্যে যে উপাদানগুলো পাওয়া যায় সেটা 5 ধরনের উপাদান। একটা, অন্য কারো দখল হতে জিনিসটা নিতে হবে, নিজের দখল থেকে কোনো জিনিস তো নেওয়ার সুযোগ নাই, এবং অন্যের সম্মতি ব্যতীতই সেটা নিতে হবে। সেটা অস্থাবর সম্পত্তি হতে হবে, অর্থাৎ মুভেবল প্রপার্টি হতে হবে। সেটা অসাধুভাবে গ্রহণ করার উদ্দেশ্য থাকতে হবে, এবং সেইটার উদ্দেশ্য নিয়ে সেটা যদি স্থানান্তর করা হয় তখন সেটা চুরি বলে গণ্য হবে। এখন এই চুরি সম্পর্কে এটা একটা অনেক বড় ধারা, মানে যেখানে অনেকগুলো উদাহরণ আছে। তো এর ব্যাখ্যা এক, মানে এর কয়েকটা ব্যাখ্যা রয়েছে। ব্যাখ্যা একে বলছে কোন বস্তু যতক্ষণ পর্যন্ত অস্থাবর সম্পত্তি না হওয়া বিধায় মাটির সাথে যুক্ত থাকে ততক্ষণ পর্যন্ত উহা চুরি করার বস্তু বলে গণ্য হবে না, কিন্তু যে মুহূর্তে উহাকে মাটি হতে বিচ্ছিন্ন করা হয় সেই মুহূর্তে উহা চুরি হওয়ার বস্তু হওয়ার যোগ্য বলে গণ্য হবে। মানে ধরা যাক যে কোনো একটা মাটির সাথে কোনো একটা পিলার লাগানো আছে, সেই পিলারটা মাটির সাথে সংযুক্ত আছে এমন ভাবে যে ওইটা স্থাবর সম্পত্তি বলেই গণ্য করতে হচ্ছে, কিন্তু ওইটা যখনই মাটি থেকে বিচ্ছিন্ন হবে তখন সেটা আর স্থাবর সম্পত্তি থাকবে না, তখন সেটা অস্থাবর সম্পত্তি হয়ে যাবে। তো ব্যাখ্যা একে সেটা বলছে। ব্যাখ্যা দুয়ে বলছে যেই কাজ কর্তৃক বিচ্ছিন্নতা সাধন করা হয় সেই কাজ দ্বারাই স্থানান্তর করা হলে তা চুরি হতে পারে। মানে ধরেন কোনো গাছ চুরি করবে, তখন কি করবে? গাছটা যখন বিচ্ছিন্ন করা হলো মাটি থেকে, গাছ একটা স্থাবর সম্পত্তি, তখন সেই বিচ্ছিন্ন হওয়ার বা বিচ্ছিন্ন করার কাজের মাধ্যমে যখন কিনা সেটাকে বিচ্ছিন্ন করা হচ্ছে এবং তা চুরির উদ্দেশ্যে করা হচ্ছে তখনই সেটা চুরি করার বস্তু বলে গণ্য হবে।
ব্যাখ্যা 3-এ কোনো ব্যক্তি কোনো বস্তুর গতির প্রতিবন্ধক অপসারণ করলে বা উহাকে অপর কোনো বস্তু হতে বিচ্ছিন্ন করলে এবং বাস্তবিক ভাবে উহা স্থানান্তর করলে উক্ত বস্তু স্থানান্তর করে বলে পরিগণিত হবে। অর্থাৎ একটা বস্তুর গতির প্রতিবন্ধক অপসারণ করার মাধ্যমেও সেটা চুরি হইতে পারে, এই বিষয়টা এখানে বলেছে। আচ্ছা, এরও বাইরে ব্যাখ্যা 4 বলছে কোনো ব্যক্তি যে কোনো উপায়ে কোনো পশুকে যদি হাঁটায়, সেই লোক সেই পশুকে এবং অনুরূপভাবে সৃষ্ট গতির ফলে উক্ত পশু দ্বারা স্থানান্তরিত প্রত্যেক বস্তুকে স্থানান্তর করে বলে গণ্য হবে। স্থানান্তর ওই যে অসাধুভাবে গ্রহণের উদ্দেশ্য নিয়ে যখন তা স্থানান্তর করা হয়। এখন সে যুক্তি দিল আমি নিজে স্থানান্তর করি নাই। একটা গাধার পিঠে মানে কোনো পণ্য রয়েছে, পণ্যের একটা বস্তা রয়েছে, সে বলল যে আমি গাধাকে স্থানান্তর করেছি মাত্র, পশুকে স্থানান্তর করেছি মাত্র, তাকে লোভ দেখায় বা অন্য কোনো উপায়ে, ওকে, তখনও সেটা চুরি করার বস্তু বলে গণ্য হবে বা তখন সেটা স্থানান্তর বলেই গণ্য হবে। ওকে, ফলে নিজেই যে স্থানান্তর করতে হবে এমন কোনো কথা নাই। ব্যাখ্যা 5-এ বলছে সংজ্ঞায় উল্লেখিত সম্মতি প্রকাশ্য অথবা পরোক্ষ হতে পারে এবং উক্ত সম্মতি দখলকারী ব্যক্তি বা উক্ত উদ্দেশ্য প্রকাশ্য বা পরোক্ষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তির দ্বারা প্রদত্ত হতে পারে। ওই সম্মতিটা ব্যাখ্যা করেছে যে অন্যের সম্মতি ব্যতীত নিতে হবে না অস্থাবর সম্পত্তিটা, সেইটা সম্মতিটা কিরকম হতে পারে। দ্য কনসেন্ট মেনশনড ইন দ্য ডেফিনেশন মে বি এক্সপ্রেস অর ইমপ্লাইড, ব্যক্ত অথবা অব্যক্ত হইতে পারে, এন্ড মে বি গিভেন ইদার বাই দ্য পারসন ইন পজিশন, যার পজিশনে আছে তার মাধ্যমে হতে পারে, অর বাই এনি পারসন হ্যাভিং ফর দ্যাট পারপাস অথরিটি আইদার এক্সপ্রেস অর ইমপ্লাইড, অথবা তার কোনো প্রতিনিধি বা অথরিটি কোনো কর্তৃপক্ষ, সেটাও হতে পারে। ওকে, তার মানে 5টা বিষয়বস্তু চুরি করার ক্ষেত্রে প্রধান উপাদান হিসেবে কাজ করে, আর 5টা ব্যাখ্যা এখানে রয়েছে 378 ধারায়। আর উদাহরণ হিসেবে এখানে প্রচুর উদাহরণ আছে, যেমন গয়ের জমিতে একটা গাছ কেটে ফেলে, তার উদ্দেশ্য সে গয়ের জমি হতে গয়ের সম্মতি ব্যতীত গাছটি অসাধুভাবে নিয়ে যাবে। এই ক্ষেত্রে যেই মুহূর্তে গাছটি নিয়ে যাবার উদ্দেশ্যে কেটে ফেলেছে সেই মুহূর্তে চুরিটা সংগঠিত হয়েছে বলে গণ্য হবে, কারণ ওটা স্থাবর সম্পত্তি ছিল কিন্তু অস্থাবর। এই যে ব্যাখ্যাগুলো মিলে এই উদাহরণগুলো দেওয়া আছে, এরকম অনেকগুলো উদাহরণ আছে, প্রত্যেকটা উদাহরণ বাসায় খুব মনোযোগের সাথে পড়তে হবে, কারণ সম্পত্তি চুরি সংক্রান্ত অনেকগুলো বিষয় আছে। যেমন আপনি একটা ব্যাংকে গেলেন, চেক লিখবেন অথবা আপনার ডিপোজিট স্লিপটা লিখবেন, আপনার পকেটে কলম নাই, তখন ব্যাংকের কলমটা আবার ওই দূরে আছে, কোথাও লাগানো আছে সুতলির সাথে, অত দূরে যেতেও পারছেন না, গেলে আবার লাইনে পিছায় পড়বেন। তখন পাশের জনকে বললেন ভাই একটু কলমটা দেন তো, নিয়ে আপনি কলমটা সিগনেচার কইরা তারপর নিজের মনে করে পকেটে ভরে নিয়ে চলে আসলেন। ওইটা কি চুরি হলো? ওইটা চুরি হলো না, ওইটা সম্পত্তি সংক্রান্ত আরেকটা অপরাধ হয়। তো আরেকটা অপরাধ কিভাবে হয়, কেমনে হয়, সেটা আমরা আরো কিছু পরে গেলে দেখতে পাবো। ফলে চুরি থেকে মানে চুরির উদাহরণগুলো এই কারণে পড়া জরুরি যে কোনটা কখন চুরি হচ্ছে কখন চুরি হচ্ছে না, এই বিষয়টা ভালো করে আপনাদের উপলব্ধির মধ্যে থাকা দরকার। আমি কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা 378 ধারা সম্পর্কে ইতিমধ্যে বলে ফেলেছি, খেয়াল করে হুশ করে বেহুশ না হয়ে মনোযোগ দিয়ে পড়বেন। 5টা উপাদান সংজ্ঞায় পেয়েছি, সেটার 5টা ব্যাখ্যা পেয়েছি, তারপর অনেকগুলো উদাহরণ রয়েছে, উদাহরণগুলো খুব মনোযোগের সাথে পড়তে বলছি একটাই কারণে যে উদাহরণগুলো তুলে দিয়ে বলবে ইহা চুরি নাকি চুরি না। চুরির উদাহরণগুলোর মধ্যে আবার এমন কিছু উদাহরণ বর্ণনা করা আছে যেখানে সিদ্ধান্ত দিচ্ছে যে ইহা চুরি নহে, তবে অন্যরূপ অপরাধ হইতে পারে। তার মানে চুরির সংজ্ঞার মধ্যে আছে বলেই উহা চুরি তা কিন্তু না। ক্লিয়ার? নেক্সট হচ্ছে 379, 80, 81, 82। ও মাই গড, কত ধারা! এই যে হ্যাঁ, সরি, পেলাম। 379 ধারা চুরি করার সাজা বলছে কোনো ব্যক্তি যদি চুরি করে তাহলে 3 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হবে। কত সাজা? চুরির সাজা 3 বছর। ওকে। 380 বলছে বাসগৃহ বা ইত্যাদিতে চুরি করা, থেফট ইন ডুয়েলিং হাউস এটসেট্রা, মানে সাধারণভাবে রাস্তাঘাটে আপনি চুরি করলেন সেটা এক জিনিস, আর বাসগৃহ থেকে চুরি করা সেটা আরেকটু গুরুতর অপরাধ। বলছে কোনো ব্যক্তি যদি এমন কোনো গৃহ তাবু জলযানে চুরি করে যেই গৃহ বা তাবু বা জলযান মানুষের বাসস্থান হিসেবে ব্যবহৃত হয় অথবা সম্পত্তি হেফাজতের জন্য ব্যবহৃত হয়, তবে সেই ব্যক্তি 7 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে, ততপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে। আশা করি কথাটা ক্লিয়ার।
অর্থাৎ বাসগৃহ বা সম্পত্তি হেফাজতের স্থান থেকে যদি চুরি করা হয় তাহলে তার সাজাটা 3 বছর জেনারেলি না থেকে তাহা 7 বছর পর্যন্ত যাবে। তারপরেরটা আরো মজার, কর্মচারী বা চাকর দ্বারা মালিকের অধিকারভুক্ত সম্পত্তি চুরি করা। কোনো ব্যক্তি যদি কর্মচারী বা ভৃত্য হওয়া সত্ত্বেও অথবা কর্মচারী বা ভৃত্যের কাজে নিয়োজিত হওয়া সত্ত্বেও তার প্রভুর বা মালিকের অধিকারভুক্ত সম্পত্তি চুরি করে, তবে সেই ব্যক্তি 7 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে। তার মানে বাড়ির গৃহভৃত্য বা বাড়ির চাকর যদি চুরি করে, এখন সেক্ষেত্রেও তার সাজা 7 বছর। কেন? কারণ হচ্ছে বাড়ির যিনি গৃহভৃত্য বা কর্মচারী বা অফিসের যিনি কর্মচারী তিনি যদি কোনো কিছু চুরি করে, তিনি কিন্তু সবকিছু জানেন, অফিসের খুঁটিনাটি কিংবা বাড়ির খুঁটিনাটি, কোন আলমারির মধ্যে গয়না আছে, কোন আলমারির মধ্যে টাকা রাখা আছে, কোন ড্রয়ারে চাবি কোথায় আছে, কোন আলমারি খুললে অনেক দামি দামি কাপড় পাওয়া যাবে, এগুলো বাড়ির গৃহভৃত্যরা গৃহ পরিচারকরা সাধারণভাবে জেনে থাকেন। এখন ওই রকম বিশ্বস্ত লোক যার কিনা ওই বাসায় অবাধ অ্যাক্সেস আছে, সেই রকম একটা লোক কর্তৃক যদি চুরি হয়, ফলে তার সাজাটা বেশি বলে গণ্য করে বা বেশি বলে ঘোষণা দিয়ে করা হচ্ছে। ওকে, 7 বছর করা হয়েছে। এখন খুব মনোযোগ দিয়ে এর পরের ধারাটা দেখতে হবে, এটাও একটা সাজার ধারা। খুব মনোযোগ দেন। 382, চুরির উদ্দেশ্যে মৃত্যু ঘটানো, আঘাত করা বা আটকানোর প্রস্তুতি গ্রহণ করে যদি কেউ চুরি করে। এই কথাটা ঠিক এখন অত ফিল করবেন না, শিরোনামটা পড়েন বিষয়টা। কোনো ব্যক্তি যদি চুরি করার জন্য অথবা চুরি করে পলায়নের জন্য অথবা অনুরূপ চুরি কর্তৃক লব্ধ সম্পত্তি রক্ষণের জন্য মৃত্যু ঘটানোর বা আঘাত করার অথবা আটকানোর অথবা মৃত্যুর ভয় সৃষ্টি করার অথবা আঘাত করার বা ভয় সৃষ্টি করার অথবা আটকানোর প্রস্তুতি গ্রহণান্তে চুরি করে, তবে উক্ত ব্যক্তি 10 বছর পর্যন্ত যে কোনো মেয়াদে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে, তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে। আমি সাধারণভাবে একটা কথা বলেছিলাম যে এটা সাজাটা খেয়াল করেন, 10 বছর পর্যন্ত। এই 10 বছরের সাথে কিন্তু কোনো যাবজ্জীবন অপশন নাই। জেনারেলি 10 বছর যেখানে আছে সেখানে আমরা ধরে নিই যে যাবজ্জীবন আছে, অথবা যাবজ্জীবন যেখানে আছে সেখানে সাধারণভাবে ধরে নেওয়া হয় যে সেখানে বিকল্প শাস্তি হিসেবে 10 বছরের উল্লেখ করা আছে। কিন্তু এই 382 ধারায় শুধুমাত্র 10 বছর পর্যন্ত কথা বলা হয়েছে। কিন্তু কোন ঘটনায় চুরি করার উদ্দেশ্যে মৃত্যু ঘটানোর প্রস্তুতি অথবা আঘাত করার প্রস্তুতি অথবা আটকানোর প্রস্তুতি, সবকিছুর ক্ষেত্রে, মৃত্যু ঘটানোর ক্ষেত্রে প্রস্তুতি, আঘাত করার ক্ষেত্রে প্রস্তুতি, আটকানোর ক্ষেত্রে প্রস্তুতি। অর্থাৎ চুরি করার পূর্বে আপনার মনে হলো যে চুরি করতে গিয়ে যদি ধরা পড়ে যায় তাহলে পকেটে একটা চাকু নিয়ে যায়, ওরে দিয়ে ওরে ভয় দেখাবো, কিংবা ওরে আমি আঘাত করব, কিংবা ওকে আমি মেরেই ফেলবো। কারণ চুরি করে ওই গুরুত্বপূর্ণ বা মূল্যবান সম্পত্তিটা তো নিয়ে আসতে হবে। তো সেটা যদি নিয়ে আসতে না পারি তাহলে আমার কি লাভ হলো? চুরিতে আমি ধরা পড়ে গেলাম, ধরা পড়লে তো আমার জেল জরিমানা হইব। তাহলে চুরি করার পূর্বে কেউ যদি কাউকে মৃত্যু ঘটানোর, আঘাত করানোর অথবা আটকানোর প্রস্তুতি গ্রহণ করে নিয়ে চুরি করতে যায়, তখন সেটা 10 বছরের সাজায় পরিণত হয়। এখন এটা প্রমাণ সাপেক্ষ ব্যাপার, এইটা প্রসঙ্গে আমরা আরেকটু পরে আলোচনা দেখব। তাহলে আমরা এটার সামারি যখন করব তখন একবারে আমি বোর্ডে উঠবো, এখন আমাদের এটার দরকার নাই। হ্যাঁ, মানে বোর্ডে ওঠার দরকার নাই। এরপরের 382 ধারার পরে, তার মানে চুরি সম্পর্কিত 378-এ আমরা এর সংজ্ঞা দেখলাম। 5টা উপাদান সহ 5টা ব্যাখ্যা রয়েছে এবং অসংখ্য উদাহরণ রয়েছে। উদাহরণগুলো মনোযোগ দিয়ে পড়তে বললাম। আরো বললাম যে 379, 80, 81, 82 প্রথমে সাধারণভাবে চুরির সাজা 3 বছর, বাসগৃহ বা নিরাপদ স্থান থেকে চুরি করার সাজা 7 বছর, চাকর কর্তৃক চুরির সাজা 7 বছর, এবং সর্বশেষ চুরি সংক্রান্ত যে সাজার ধারা সেটা 382, সেখানে বলছে 10 বছর। 3, 7, 7, 10। এরপরে 383 ধারা, সেখানে বলছে বল প্রয়োগে সম্পত্তি আদায়, এক্সটর্শন, যার ইংরেজি বলছে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কাউকে তার বা অপর কারো জখম হওয়ার ভয়ে অভিভূত করে, ইচ্ছাকৃতভাবে কাউকে জখম হওয়ার ভয়ে অভিভূত করে তদ্বারা অনুরূপ ভয়ে অভিভূত ব্যক্তিকে কোনো ব্যক্তির কাছে যে কোনো প্রকার দান বা চাঁদা প্রদানের বা কোনো সম্পত্তি মূল্যবান জামানত বা মূল্যবান জামানতে রূপান্তরযোগ্য কোনো স্বাক্ষরিত বা সিলমোহর যুক্ত বস্তু অর্পণে অসাধুভাবে বাধ্য করে, তবে সেই ব্যক্তি বল প্রয়োগে সম্পত্তি আদায় করার অপরাধ করেছে বলে পরিগণিত হয়।
অর্থাৎ চুরি করার সময় সাধারণভাবে যার সম্পত্তি চুরি করা হচ্ছে তার তো সম্মতি ব্যতীত করাই হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কিন্তু তার অগোচরে। কিন্তু এক্সটর্শন জিনিসটা আবার একটু ভিন্ন, তার অগোচরে না, তাকে সামনে রেখেই তাকে ভয় ভীতি দেখিয়ে বা ভয় দেখানোর সমস্ত আয়োজন করে তার কাছ থেকে কোনো মূল্যবান জামানতে রূপান্তরযোগ্য কোনো চেক হতে পারে, কোনো ডকুমেন্ট হতে পারে, কোনো টাকা পয়সা হতে পারে, এইগুলো সে জোরপূর্বক আদায় করছে, বলপূর্বক আদায় করছে, উহাকে এক্সটর্শন বলে। তাহলে চুরির সময় মালিকের সাথে চোরের দেখা হচ্ছে না, কিন্তু এক্সটর্শন অপরাধের সময় মালিকের সাথে চোরের দেখা হয়ে যাচ্ছে, যার কাছ থেকে নেওয়া হচ্ছে তার সাথে দেখা হয়ে যাচ্ছে। এইটা একটা অন্যতম মেজর পার্থক্য। এটা একটু মনে মনে কল্পনা করেন। মানে ধরেন চাঁদা চায় না, গিয়ে বললো যে এই আপনার কাছ থেকে আমি মানে 50,000 টাকা চাঁদা আপনি আমাকে দিবেন। মানে এটা চাঁদাবাজির ক্ষেত্রে এই ধারাটা ব্যবহার হয়। হ্যাঁ, তো এক্সটর্শন কিংবা রাস্তাঘাটে আপনার হয় না, ছিনতাই হয়ে যায় না টাকা পয়সা, ওটাও তো একটা ভয় দেখায় ছিনতাই টিনতাই করা হয়, একটা ভয় দেখানো হয়। তো এই যে ভয় দেখানো হয় বা এইভাবে করে আপনার আহ মানে যে কোনো ভাবে তাকে ভয়ে অভিভূত করে মৃত্যুর ভয় দেখায়, জখমের ভয় দেখায় যখন কোনো কিছু নেওয়া হচ্ছে এবং তার সাক্ষাতেই তার জ্ঞাতসারেই তার কাছ থেকে ভয় দেখিয়ে আদায় করা হচ্ছে কোনো কিছু, এইরকম হলে উহাকে এক্সটর্শন বলা হবে। উহাকে তখন এক্সটর্শন বলা হবে, মানে বলপূর্বক গ্রহণ। তো এইটার সাজা এর পরপর কয়েকটা ধারায় রয়েছে। একটু অপেক্ষা করবেন, আমি একটু মানে প্রচুর মশা এখানে। তিনশো 83 গেল, এটার উদাহরণ রয়েছে, উদাহরণগুলো দেখে নেবেন, দেখলে বোঝা যাবে ব্যাপারটা কি। 384-তে বলছে বল প্রয়োগে সম্পত্তি আদায়ের সাজা। বলছে কোনো ব্যক্তি যদি বল প্রয়োগে সম্পত্তি আদায় করে তবে সে ব্যক্তি 3 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা অভিবিধ দণ্ডেই দণ্ডিত হবে। বল প্রয়োগে সম্পত্তি আদায়ের সাজা কত? 3 বছর। ওই চুরির যে বেসিক সাজা সেটার সমান। এরও পরে 385-তে বলছে বল প্রয়োগে সম্পত্তি আদায়ের উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে ভীতিগ্রস্ত করা। বলছে কোনো ব্যক্তি যদি বল প্রয়োগে সম্পত্তি আদায় করার উদ্দেশ্যে কাউকে জখম করার ভয়ে অভিভূত করে অথবা জখম করার ভয়ে অভিভূত করার চেষ্টা করে তবে সেই ব্যক্তি 14 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে। তবে কারাদণ্ডের মেয়াদ 5 বছরের কম হবে না বা অর্থদণ্ড বা উভয় বিধ দণ্ডেই দণ্ডিত হবে। 384 আর 85 দ্রুততার সাথে পড়লাম। বলছে একটু খেয়াল করলে একটু মজার বিষয় আছে, সেটা হচ্ছে বল প্রয়োগে সম্পত্তি আদায় যদি কইরা ফেলেন তাহলে 3 বছর পর্যন্ত সাজা হবে, কিন্তু বল প্রয়োগে সম্পত্তি আদায়ের উদ্দেশ্যে কাউকে যদি ভয় দেখান তাহলে সাজা নাকি 14 বছর পর্যন্ত যেতে পারবে, যা কিনা 5 বছরের কম কোনোভাবেই হবে না। এখন মনে প্রশ্ন জাগতে পারে এই প্রভিশনটা কেন? মানে আমি যদি এক্সটর্শনের অপরাধটা সংগঠিত করে ফেলি তাহলে 3 বছরের সাজা, আর আমি এক্সটর্শনের অপরাধ করার জন্য যদি কাউকে ভয় দেখাই তাহলে কেন সাজা 14 বছর পর্যন্ত হয়ে যেতে পারে, যা কিনা 5 বছরের কম হবেই না। এইটার ব্যাখ্যাটা হইল যে সব অপরাধের প্রকৃতি তো আর একরকম না, সবই কি একই রকম অপরাধ? এক একটা এক এক ধরনের অপরাধ। তো আমরা ধরুন যে আমরা যদি কোনোভাবে এক্সটর্শনের অপরাধটা সম্পর্কে বিচার বিবেচনা করি তো আমরা দেখব যে এক্সটর্শনটা হচ্ছে হুমকি দিয়ে কারো কাছ থেকে কোনো কিছু আদায় করা। এখন এই হুমকি দেওয়ার ব্যাপারটা এমনও হইতে পারে যে সে বলতে পারে যে তুমি আমারে তোমার কাছে যা আছে সবকিছু দিয়ে দাও, নাহলে তোমারে ঘুষি মারবো। এইটা একরকম হয়। আর এমনও হইতে পারে যে আপনি পকেট থেকে পিস্তল বাইর করে টেবিলের উপর রাইখা কইলেন যে তোমার কাছে যা আছে ড্রয়ার খুলে সব দিয়ে দাও, নাহলে আমি গুলি করব। এরকমও হতে পারে। অর্থাৎ এক্সটর্শনের অপরাধটার মাত্রাগত তীব্রতা অন্য ধরনের পৌঁছাইতে পারে, এমনকি ওইটা এমন একটা মোমেন্ট হইতে পারে যে মোমেন্টে ওই লোকটা খুনও হয়ে যেতে পারতো।
কারণ সে পিস্তল অথবা চাকু নিয়ে গেছে এবং মারার হুমকি দিয়েছে। তো ফলে এক্সটর্শনের অপরাধ করাটার জন্য কাউকে ভয় দেখানো, এটার সাজাটাই বেশি এক্সটর্শনের অপরাধ সংগঠিত হলেও। এখন এক্সটর্শনের অপরাধ সংগঠিত হচ্ছে, সাথে আরো ভয় দেখানো হয়েছে, ভয় তো দেখাই তো এক্সটর্শনের অপরাধটা সংগঠিত হয় বেসিক্যালি। তো সাধারণভাবে 3 বছর, কিন্তু ভয়ের মাত্রাগত তীব্রতাটা কেমন ছিল এবং তিনি কি দেখায় ভয় দেখাইছেন সেইটার উপরে ডিপেন্ড করে তার সাজাটা কোর্ট নির্ধারণ করবেন। ফলে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে 384 সাজা 3 বছর, কিন্তু 385-তে যেখানে এক্সটর্শনের জন্য ভীতি প্রদর্শন, সেই ভীতি প্রদর্শনের সাজার ব্যাপারে 14 বছর পর্যন্ত হতে পারে, যা কিনা 5 বছরের কম না, এটা মনে রাখতে হবে। 385, 386 দরকার নাই, 87 দরকার নাই, আমরা সোজা 390-এ চলে যাব। দস্যুতা বলছে প্রত্যেক দস্যুতাই হয় চুরি নয়তো বলপূর্বক সম্পত্তি আদায়ের অপরাধ সংঘটিত হয়। ইংরেজিটা হচ্ছে এরকম, ইন অল রবারি দেয়ার ইজ আইদার থেফট অর এক্সটর্শন। হয় চুরি থাকবে নয়তো এক্সটর্শন থাকবে, দুটোর কোনো একটা হবেই হবে, চুরি অথবা এক্সটর্শন। অর্থাৎ দস্যুতা এমন একটা অপরাধ যা কিনা কোনো মৌলিক অপরাধ না, ওই চুরির অপরাধটাই যদি আরেকটু মাত্রাগত তীব্রতার সহকারে বেশি হয়, অথবা বলপূর্বক সম্পত্তি আদায়ের অপরাধটাই যদি আরেকটু মাত্রাগত তীব্রতা অনুসারে বেশি হয়, তাহলে সেটা দস্যুতার অপরাধ সংগঠিত করে। বলছে যে ক্ষেত্রে চুরি দস্যুতা বলে পরিগণিত হবে। বলছে চুরি করার উদ্দেশ্যে অথবা চুরি করতে কিংবা চুরিতে লব্ধ সম্পত্তি বহন বা বহনের উদ্যোগকালে অপরাধকারী তদুদ্দেশ্যে ইচ্ছাপূর্বক কোনো ব্যক্তির যদি মৃত্যু ঘটায় অথবা তাকে আঘাত দান করে, তাকে অন্যায়ভাবে আটক করে বা করার উদ্যোগ করে, বা তাকে তাৎক্ষণিক মৃত্যু বা তাৎক্ষণিক আঘাত বা তাৎক্ষণিক অবৈধ আটকের ভীতি প্রদর্শন করে বা করার উদ্যোগ গ্রহণ করে, তাহলে উক্ত চুরি হচ্ছে দস্যুতা। তাহলে উক্ত চুরি কি? দস্যুতায় পরিণত হচ্ছে। এখন একটু আগে 382 ধারা খুব মনোযোগের সাথে পড়তে বলছিলাম, মনে আছে? এক চোর চুরি করতে গেছে, চুরি করার সময় মনে হলো বা চুরি করার প্রস্তুতির সময় মনে হলো যে আমি যদি এখন এইভাবে যাই, তাহলে চুরি করার সময় যদি ধরা পড়া যায় তাহলে তো পিঠের চামড়া একটাও থাকবে না। তাহলে পিঠটা যদি বাঁচাইতে হয়, মানে ধরা পড়ার ভয় থেকে বাঁচতে যদি হয়, অথবা তার এমন মনে হলো যে চুরি করার পরে যে সম্পত্তিটা আমি পাবো, হাতে নিব, সেই সম্পত্তিটা যেন সফলভাবে নিয়ে ফিরতে পারি, সেটার জন্য কেউ যেন আমাকে ধরলেও তাকে যেন উল্টা ভয় দেখায়া, বা মালিকের কাছে ধরা পড়ে গেলে মালিককে যেন ভয় দেখায়া আমি পালায় আসতে পারি সম্পত্তিটা নিয়া। এখন চুরি করতে গেছে, সে অনেক প্রস্তুতি নিয়ে গেছে, পকেটে চাকু, ডান পকেটে চাকু, বাম পকেটে পিস্তল, হ্যাঁ, আবার একটু দড়িও নিয়ে গেছে, পারলে মানে বাড়ির ঘুমন্ত মেম্বারদেরকে দড়ি দিয়ে বাইন্দা রাখা সে চুরি করে চলে আসবে। তো যদি মালিকের সাথে দেখা না হয়, অর্থাৎ চুরি সে সফলভাবে নানান জল্পনা কল্পনা করে গেছে, পকেটে পিস্তল চাকু সব নিয়ে গেছে, কিন্তু তার ওই জল্পনা কল্পনার কোনো কিছু হয়নি, ওরা বেঘরে নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছে, বাড়ির সব জিনিস চুরি করে নিয়ে চলে গেছে সফলভাবে, তাহলে তো সেটা চুরি হইল না। এবং পরে দেখা গেল যে সফলভাবে সে চুরি করছে, কিন্তু কোনো একটা হাতের ছাপ দেখে চোরকে বের করে ফেলছে পুলিশ। পরে ওই চোরকে সাথে কথা বলতে গিয়ে অথবা তার জবানবন্দি নিতে গিয়ে জানা গেল যে সে চুরি করার সময় ডান পকেটে চাকু, বাম পকেটে পিস্তল রাখছিল। তার মানে কি? চুরি করার সময় তাকে ভয় দেখানোর উদ্দেশ্যে বা লব্ধ সম্পত্তি সফলভাবে নিয়ে আসার উদ্দেশ্যে সে প্রস্তুতি গ্রহণ করেছিল, মৃত্যুর প্রস্তুতি, আঘাত দানের প্রস্তুতি, আটকানোর প্রস্তুতি, সবকিছু প্রস্তুতি তার ছিল। যদিও তার দেখা হয় নাই, ঘটনা ঘটে নাই, ওই প্রস্তুতি কোনো কামেই লাগে নাই, কিন্তু সে প্রস্তুতি রাখছিল। এইটা যদি প্রমাণ করা যায় তাহলে 382 ধারার সাজা হবে। কিন্তু ঘটনায় দেখা গেল সে যা যা প্রস্তুতি নিছিল, ডান পকেটে চাকু, বাম পকেটে পিস্তল, কোমরে দড়ি,
বাইন্ধা গেছে চুরি করতে, এবং মালিক ঘুম থেকে উঠে গেছে, উঠে গিয়ে এই ধর ধর ধর, কে রে? চোরও এমনি ভয় পেয়ে গেছে, কিন্তু ওর তো ভয় পেলে চলবে না। সামান্য মালিকের গর্জনে বীর তো ডরে না। তো চোর বীর কি করেছে, অমনি চাকু বের করেছে, এই তোকে মারবো, একটুকু এই দিকে আসবি না, ওই দিকে আছিস ওই দিকেই থাক, নাহলে কিন্তু আমি চাকু দিয়ে মেরে দিব। এই যে মালিকের সাথে দেখা হয়ে গেল, তখনই তাহা দস্যুতায় পরিণত হল, এবং তাকে ফিজিক্যালি হুমকি দিয়েছে যে আমি তোকে মেরে ফেলবো, চাকু আছে, পিস্তল আছে। তখনই সেটা দস্যুতায় পরিণত হলো। মালিকের সাথে দেখা না হলে সেটা চুরি ছিল। আবার এমন হইতে পারে চোর চুরি করতে গেছে, সব প্রস্তুতি নিয়ে গেছে, মালিকের সাথে দেখা হয়েছিল না, কিন্তু সে সুন্দরভাবে বেরো হয়ে আসছে, কিন্তু গলির মুখে নামাজ পড়তে যাওয়া ফজরের সময় কিছু লোক তারা সন্দেহজনক ভাবে তাকে আটকাইছে। আটকানোর পরে দেখা গেছে যে ওর পকেটে চাকু, বাম পকেটে পিস্তল, ওই অবস্থায় তারা থানায় দিয়ে আসছে। তাহলে কি প্রস্তুতি ছিল, চুরি সে কমপ্লিট করেছে, ওরা 382 ধারার মধ্যেই পড়বে। আচ্ছা, এখন বিষয়টা হলো, আবার দেখেন, যে ক্ষেত্রে চুরি দস্যুতা বলে পরিগণিত হবে, হোয়েন থেফট ইজ রবারি, চুরি করার উদ্দেশ্যে অথবা চুরি করতে কিংবা চুরিতে লব্ধ সম্পত্তি মানে অর্জিত সম্পত্তি বহন বা বহনের উদ্যোগ কালে অপরাধকারী ইচ্ছাপূর্বক কোনো ব্যক্তির যদি মৃত্যু ঘটিয়ে ফেলে, তখন উহা দস্যুতা। অপরাধকারী যদি তাকে সেই মালিককে আঘাত দান করে, তখন সেটা দস্যুতা। অথবা তাকে অন্যায়ভাবে আটক করে, তখন সেটা দস্যুতা। অথবা আটক করার উদ্যোগ গ্রহণ করে, তখন সেটা দস্যুতা। অথবা তাকে তাৎক্ষণিক মৃত্যু বা তাৎক্ষণিক আঘাত বা তাৎক্ষণিক অবৈধ আটকের ভয় দেখায়, তখনও সেটা দস্যুতা। তখন সেই চুরিটা হবে দস্যুতা। এইটার সাথে 382 ধারাটা মিলিয়ে বুঝে নেবেন। এক। 2 নাম্বার, আমরা কি পড়েছিলাম শুরুতেই, ইন অল রবারি, হয় সেটা চুরি হবে, নয়তো এক্সটর্শন হবে। চুরি কেমনে দস্যুতায় পরিণত হলো সেটা এখানে বর্ণনা করা আছে, পড়লাম, জানলাম, বুঝলাম। বলপূর্বক সম্পত্তি আদায় যে ক্ষেত্রে দস্যুতা বলে পরিগণিত হবে, সেখানে বলছে বলপূর্বক সম্পত্তি আদায়ের সময় অপরাধী যেই ব্যক্তিকে ভয়ে বিহব্বল করা হয়েছে সেই ব্যক্তির বা অন্য কোনো ব্যক্তিকে আশু মৃত্যুর, আশু আঘাতের বা আশু অন্যায় নিয়ন্ত্রণের ভয়ে অভিভূত করে বলপূর্বক সম্পত্তি আদায় যদি করে, এবং এইভাবে যেই ব্যক্তিকে ভয়ে অভিভূত করা হয়েছে সেই ব্যক্তিকে তখন বলপূর্বক আদায়কৃত বস্তুটি অর্পণে বাধ্য করলে বলপূর্বক সম্পত্তি আদায়ও দস্যুতা বলে পরিগণিত হবে। এখন এইটার সাথে সাধারণভাবে মানে খুব মুশকিল, এইটা বড় বড় সমস্ত লেখকই এড়িয়ে গেছেন যে দস্যুতা এবং বলপূর্বক গ্রহণের মধ্যে পার্থক্য কি। মানে এক্সটর্শন যখন রবারিতে পরিণত হয় আর যখন এক্সটর্শন নিজেই হয়, তখন এই দুটোর পার্থক্য, এখন এই পার্থক্য আমি আলোচনা করতে চাই না, বা এটা আলোচনা করলে মানে এটা আসলে একটু কনফিউজিং, ফলে এই আলোচনাটা আমরা আপাতত স্কিপ করছি। কিন্তু চুরি কখন দস্যুতায় পরিণত হয় এটা আশা করি বুঝেছেন। আর মনে রাখতে হবে এমসিকিউ পরীক্ষার জন্য, ইন অল রবারি দেয়ার ইজ আইদার থেফট অর এক্সটর্শন। আর এই বলপূর্বক সম্পত্তি আদায় মানে এক্সটর্শন কখন রবারি হচ্ছে এটা নিয়ে আমার এখন পড়ার সময় নাই, আমি লিখিত বইয়ের জন্য আপনাদের এই প্রশ্নের বিরাট ব্যাখ্যা দিয়ে দিব ইনশাল্লাহ। আর এখানে প্রয়োজনীয় উদাহরণ আছে, উদাহরণগুলো দেখে নেবেন। তাহলে দস্যুতা গেল না, তাহলে দস্যুতায় কি হয়, চুরি অথবা বলপূর্বক গ্রহণ, এই দুটো অপরাধের যে কোনো একটি ঘটে, সেটাই মাত্রাগত তীব্রতা বেশি ঘটে, তখনই সেটা দস্যুতায় পরিণত হয়। এখন 391 বলছে ডাকাতি, ড্যাকোইটি ইংরেজি যার, যদি 5 বা ততোধিক ব্যক্তি মিলিতভাবে দস্যুতা সংগঠন করে বা দস্যুতা সংগঠনের চেষ্টা করে, অথবা যদি কোনো ক্ষেত্রে মিলিতভাবে দস্যুতা সংগঠনের চেষ্টা করে, অথবা যদি কোনো ক্ষেত্রে মিলিতভাবে দস্যুতা সংগঠন প্রচেষ্টারত ব্যক্তির ও অনুরূপ কাজে বা প্রচেষ্টায় সহায়তাকারী ব্যক্তির সংখ্যা মোট 5 বা ততোধিক হয়, তবে অনুরূপ কাজ সংগঠনকারী বা প্রচেষ্টাকারী বা সহায়তাকারী প্রত্যেক ব্যক্তি ডাকাতি করেছে বলে পরিগণিত হবে, প্রত্যেকটা ব্যক্তি ডাকাত বলে গণ্য হবে। এখন মাথায় একটু কল্পনা করেন, চুরি কয়জন মিলে করা যায়? একজন মিলেও করা যায়, 10 জন মিলেও করা যায়। বলপূর্বক গ্রহণ সেটাও একজন মিলেও করতে পারে, 10 জন মিলেও করতে পারে।
কিন্তু দস্যুতা আর ডাকাতি একজন মিলে হয় না। মানে ওটার কোনো মানে এরকম করে সংখ্যাটা বের করা যাচ্ছে না। ওটার সংখ্যাটা বের করতে হয় ডাকাতির কনটেক্সটে। একটা চুরি অথবা বলপূর্বক গ্রহণ 390 ধারা মোতাবেক যখন দস্যুতায় পরিণত হচ্ছে তার কাজের ধরন অনুযায়ী, তখন সেইখানে ন্যূনতম সংখ্যা 1, সর্বোচ্চ সংখ্যা 4। কারণ ওই দস্যুতাটাই যখন 5 জন মিলে হয়ে যাবে 391 ধারার বর্ণনা অনুসারে, তখনই সেটা ডাকাতি। সুতরাং দস্যুতার ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা 4। পরীক্ষা এটা আসবে, লিখে রাখেন। দস্যুতার ক্ষেত্রে সর্বনিম্ন 1 জন, সর্বোচ্চ 4 জন। চুরি বা বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে সর্বনিম্ন 1 জন, কিন্তু এর সর্বোচ্চ লিমিট নাই। ডাকাতির ক্ষেত্রে সর্বনিম্ন 5 জন, উপরে সর্বোচ্চ লিমিট নাই। আর ডাকাতি কি নিজে একটা মৌলিক অপরাধ? না। ওই চুরি অথবা বলপূর্বক গ্রহণ যখন কিনা দস্যুতায় পরিণত হবে, এবং সেই অবস্থায় যদি দেখা যায় যে তাদের মেম্বার সংখ্যা 5 বা ততোধিক, তখনই তাহা ডাকাতি হয়ে যাবে। তার মানে ডাকাতির মধ্যেও কি আছে? চুরি অথবা বলপূর্বক গ্রহণ আছে মৌলিকভাবে। ডাকাতির মধ্যে আবশ্যিক উপাদানটা কি? অবশ্যই তাহা দস্যুতা হতে হবে। যখন দস্যুতায় 5 বা ততোধিক লোক থাকে তখন তাহা ডাকাতি। সোজা কথা, কঠিন কিছু না। তাহলে সম্পত্তি সম্পর্কিত প্রথম 4টা অপরাধ, প্রথম 2টা হচ্ছে একেবারে মৌলিক অপরাধ। দস্যুতা আর ডাকাতি তার মাত্রাগত তীব্রতা এবং সংখ্যাগত তীব্রতা অনুসারে অনুষ্ঠিত হয়। ওকে, মজার মজার প্রশ্ন এখান থেকে পরীক্ষায় আসবে। তাহলে এই গেল ডাকাতি সংজ্ঞা। ডাকাতির সংজ্ঞার পরে আমরা ডাকাতি এবং দস্যুতার যে সাজা বলছে, দস্যুতা মানে ওই যে 390 যেটা বলেছে, দস্যুতার সাজা বলছে কোনো ব্যক্তি দস্যুতা করলে 10 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড হবে। আবার সেটা যদি সূর্যাস্ত ও সূর্যোদয়ের মধ্যবর্তী সময় রাজপথে দস্যুতা অনুষ্ঠিত হয় তবে কারাদণ্ডের মেয়াদ 14 বছর পর্যন্ত হতে পারে। এগুলো একমাত্র শাস্তি, শুধু 10 বছর লেখা আছে, যাবজ্জীবন লেখা নাই। কিন্তু ওইটাই যখন সূর্যাস্ত এবং সূর্যোদয়ের মধ্যবর্তী সময় হবে, অর্থাৎ সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত হবে, তখন সেটার মেয়াদ 14 বছর পর্যন্ত হতে পারে। দস্যুতার সাজা 2 রকম, 10 অথবা 14। দিনের বেলা হলে 10, রাতের বেলা বা সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত, ভোরের আগ পর্যন্ত সেটা 14 বছর পর্যন্ত হবে। আর দস্যুতা সংগঠনের উদ্যোগ সম্পর্কে 393 ধারা বলেছে, যেটা সাজা হচ্ছে 7 বছর। এই 392 এবং 93 এই দুটো আলাদা করে মনে রাখতে হবে। এরপরে সোজা 395, যেখানে ডাকাতির সাজা বলা আছে। ডাকাতির সংখ্যাটা কোথায় বললাম? 391 বলছে কোনো ব্যক্তি যদি ডাকাতি করে তবে উক্ত ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে অথবা 10 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হবে। তাহলে ডাকাতির সর্বোচ্চ সাজা হচ্ছে যাবজ্জীবন। দস্যুতার সর্বোচ্চ সাজা যেহেতু 2 রকম, দিনের বেলা হলে 10 বছর, রাতের বেলা হলে 14 বছর, মানে হ্যাঁ 14 বছর পর্যন্ত। আর এইটার ক্ষেত্রে ডাকাতির সাজার ক্ষেত্রে একবারে বলছে যাবজ্জীবন অথবা 10 বছর। 395 ডাকাতির সাজা এখানেই শুরু। 396 হচ্ছে খুন সহকারে ডাকাতি, বলছে মৃত্যুদণ্ডে অথবা যাবজ্জীবন কারাদণ্ডে অথবা 10 বছর পর্যন্ত হবে। এই ধারাটা সম্পর্কে আলাদা করে মনে রাখবেন যে 396 ধারায় লক্ষণীয় ব্যাপার হচ্ছে, মুকুল ভাইকে ডেকে দাও। 396 ধারায় লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে খুন সহকারে ডাকাতি। এইখানে একটা ডাকাতির সময় যদি কেউ খুন করে, এবং খুনের বর্ণনাটা যদি এরকম হয় যে 5 জনের একটা ডাকাত দল, তারা একটা বাড়িতে ঢুকেছে, এক রুমে 2 জন, আরেক রুমে 2 জন, আরেক রুমে 1 জন ডাকাত ডাকাতি করছে। তো কোনো এক জায়গায় কোনো এক রুমে যে 2 জন আছে, 2 জনের মধ্যে একজন আরেকজনকে মানে ওই বাড়ির মালিককে খুন করতে চাইলো, তখন আরেকজন বাধা দিল একদম শারীরিক ভাবে, এই তুই তুই মারিস না, মারিস না, মারিস না। তো ওর আবার একটু মেজাজ গরম, ও মালিকরে ছুরি বসায় খুন করে ফেলছে। এখন ওর পাশেই ওর যে সঙ্গী ডাকাত ছিল ওই রুমের মধ্যে, সে প্রবল বাধা দিয়েছে, কিন্তু তারপরেও তার মৃত্যু ঠেকাইতে পারেনি, তাকে হত্যা করা ঠেকাতে পারে নাই। অন্য আরো 2টা রুমে যে আরো 3 জন ডাকাত আছে, তারা জানেই না যে ওই রুমে খুন হয়ে গেছে। ধরা পড়ার পরে কোর্টে এসে জানলো যে ওই রুমে একটা খুন করে আসছে ওদেরই একজন সদস্য। বলছে যে যদি এরকম হয় যে একজন সদস্য
ডাকাত দলের তিনি যদি একটা খুন করে ফেলেন তাহলে সেটাকে বলা হয় খুন সহকারে ডাকাতি, এবং সেখানে ডাকাত দলের প্রত্যেকেই সমানভাবে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন, সর্বোচ্চ সাজা। অর্থাৎ অপর ডাকাতটা বলতে পারবে না আমি প্রবল ভাবে বাধা দিয়েছি কিন্তু ওই বেটা শোনে নাই, প্লিজ আমাকে এই দণ্ডে দণ্ডিত করবেন, আমি এটার পক্ষে ছিলাম না। আদালত বলবে যে আপনি ডাকাতি করতে গেছেন কেন, ডাকাতির সময় তো খুন হতেই পারে, আপনি যতই বাধা দেন। অপর তিনজন ডাকাত যারা ওই রুমে ছিল না তারা যদি বলে যে আমি তো রুমেই ছিলাম না, আমরা জানিই না, আমাদের খুন করার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু উহা যেহেতু ডাকাতির সংজ্ঞার মধ্যে পড়েছে এবং এটা খুন হয়েছে, সেটার দায়ভার সকলকেই নিতে হবে। ওটা দায়ভার এড়াইতে চাইলে ডাকাতির দলেই থাকা যাবে না, সোজা কথা। তাহলে 396 হচ্ছে খুন সহকারে ডাকাতি। 391 যে ডাকাতির সংজ্ঞা আছে সেখানেও দেখবেন প্রত্যেকের কথা বলা আছে, শব্দটা বলা আছে প্রত্যেক, প্রত্যেকেই ডাকাত বলে চিহ্নিত হবেন, প্রত্যেকেই ডাকাতি করেছে বলে পরিগণিত হবেন। ডাকাতির অপরাধটা কিন্তু সবাই সমানভাবে ভোগ করবে, মানে এইখানে কার ভূমিকা কতটুকু যৌথ দায়ের ক্ষেত্রে এইটা ভিন্ন ভিন্ন সাজা হওয়ার কোনো সুযোগ নাই। আশা করি কথাটা পরিষ্কার। তাহলে 396 হচ্ছে খুন সহকারে ডাকাতি, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এবং অত্যন্ত জরুরি ধারা। এর মধ্যে আপনি 97, 98 যদি বাদও দেন তবে অ্যাটলিস্ট 399, 400, 401 এই তিনটা ধারা পড়বেন। 399, 400, 401। এরপরে আমরা যে অংশটা পড়বো সেটা হচ্ছে অফ ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। অপরাধমূলকভাবে সম্পত্তি আত্মসাৎ করা প্রসঙ্গে। আরেকটা হচ্ছে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ প্রসঙ্গে, অফ ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। আমরা এই সংক্রান্ত ধারা দুটো দেখি। প্রথমে 403 বলছে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, ডিসঅনেস্টলি মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। এটা একটা অপরাধের নাম, ডিসঅনেস্টলি মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। কোন ব্যক্তি যদি অসাধুভাবে কোনো অস্থাবর সম্পত্তি আত্মসাৎ করে অথবা উহা তার নিজের ব্যবহারে প্রয়োগ করে তবে উক্ত ব্যক্তি 2 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবেন। কোন ব্যক্তি যদি অসাধুভাবে কোনো অস্থাবর সম্পত্তি, কি অস্থাবর সম্পত্তি হতে হবে, সম্পত্তি আত্মসাৎ করে অথবা উহা তার নিজের ব্যবহারে প্রয়োগ করে তবে উক্ত ব্যক্তি 2 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন। ক চয়ের সম্পত্তি সরল মনে চয়ের দখলতে নিয়ে যায় এই বিশ্বাসে যে ওটা তারই সম্পত্তি। ক চুরির জন্য অপরাধী সাব্যস্ত হবেন না, কিন্তু যদি ক নিজের ভুল বোঝার পরেও অসাধুভাবে সম্পত্তিটা তার নিজের ব্যবহারের জন্য আত্মসাৎ করে তবে সে এই ধারা অনুযায়ী অপরাধের দায়ে অপরাধী হবে। ওই যে আমরা বলেছিলাম যে কোনো একটা ব্যাংকে আপনি আরেকজনের কাছ থেকে কলম নিচ্ছেন, সেই কলমটা নিজের মনে করে পকেটে ঢুকাইছেন, বাড়িতে এসে দেখলেন যে পকেটে এই কলমটা আপনার না। আপনি যদি মনে করেন যে এটা তো 5 টাকার কলম, আরে ফেরত দিমু কেমনে, বা মানে ফেরত দিয়া কি করুম, এই যে আপনি এটা মনে হলো এবং এটা জানার পরেও আপনি প্রথমে যখন কলমটা ঢুকাইছেন তখন কিন্তু আপনি সরল বিশ্বাসে ঢুকাইছেন, তখন এটা অপরাধ সংগঠিত করে নাই, আপনার কোনো ইন্টেনশন ছিল না যে কলমটা মাইরা দিব। যখন আপনার ইন্টেনশন আছে, মনে করলেন বা তুচ্ছ তাচ্ছিল্য করলেন যে 5 টাকার কলমই তো, কিন্তু আপনি কিন্তু অপরাধটা সংগঠিত করে ফেললেন, ফলে উহাকে বলা হয় ডিসঅনেস্টলি মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করা। এরকম বেশ কিছু উদাহরণ আছে, দেখে নেবেন।
এরকম 404 ধারায়, 403 পড়লাম তো, 404 ধারায় আরেকটা সুন্দর ইয়া আছে। আচ্ছা, 403 ধারায় কিন্তু অনেকগুলো উদাহরণ আছে, উদাহরণগুলো মনোযোগ দিয়ে পড়তে হবে। এবং এটার সাথেই অনেক সময় চুরির ধারাগুলোকে ওরা অনেকেই ভুল করে ফেলেন, ওটা ভালোভাবে খেয়াল করতে হবে। 404 ধারায় বলছে, কোন মৃত ব্যক্তির সম্পত্তি তার মৃত্যুকালে অসাধুভাবে আত্মসাৎকরণ। বলছে কোন ব্যক্তি যদি এমন সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ করে বা নিজের ব্যবহারে প্রয়োগ করে, যেই সম্পত্তি কোনো মৃত ব্যক্তির মৃত্যুকালে সে মৃত ব্যক্তির দখলে ছিল এবং অতঃপর উহা আইনানুগভাবে দখলের অধিকারী অন্য কোনো ব্যক্তির দখলে যায় নাই বলে সে জানে, তবে উক্ত ব্যক্তি 3 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে। এবং যদি উক্ত অপরাধী উপরোক্ত মৃত ব্যক্তির মৃত্যুকালে তৎকর্তৃক কর্মচারী বা চাকর হিসেবে নিযুক্ত থেকে থাকে, তবে কারাদণ্ডের মেয়াদ 7 বছর পর্যন্ত হতে পারে। মানে চাকর কর্তৃক বা ভৃত্য কর্তৃক অপরাধ অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে 7 বছরের সাজা কিন্তু একটা কমন ঘটনা। এর আগে চুরির সাজার ক্ষেত্রেও আমরা তাই দেখেছি। আর সাধারণভাবে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করলে 2 বছর সাজা হয় 403-এ। 404-এর বক্তব্য অনুসারে মৃতকালে কোন মৃত ব্যক্তির মৃত্যুকালে সেই মৃত ব্যক্তির সম্পত্তি নিয়ে টানা হেঁচড়া তো ফ্যামিলির মধ্যে প্রায়ই হয় না? বলে না যে আমি আমার শাশুড়ির গয়নাটা নিব, অমুক লাল রঙের শাড়িটা আমার, ছোট বউ কয় যে না, ছোট বৌমা বলে যে না ওই লাল শাড়িটা আমার। তো দেখা যায় যে এত আমার আমার এত মারামারি করার চেয়ে কি করে, তখন আগেই গায়েব করে দেয়, যে ওইটা যেন আর ভাগাভাগির আলোচনার মধ্যেই না আসে। তো এই যে আগেই গায়েব করে দিল, এটা কি হইল? মৃত্যুকালে মৃত ব্যক্তির সম্পত্তি নিয়ে তারা এই কাণ্ডটা করলো। আবার ছেলেরা কি করে, জমির দলিল সরায় রাখে যে ওইখানে একটা জমি আছে, ওইটা পরে দান সূত্রে লিখে নিবে আর কি। কিংবা ঠিক আছে এই আলমারিটা কিন্তু আমি ব্যবহার করুন, কিংবা বাবার হুন্ডাটা ছিল, হুন্ডাটা কিন্তু মেজো ভাই ব্যবহার করবে। হ্যাঁ, তো ওইটা যদি সে সরায় ফেলে আর এইটা যদি চাকর করে তাহলে 7 বছর। কিন্তু এই মৃত্যুকালে করাটা সেটা আরেকটু অপরাধ। একটা লোক মৃত্যু হয়ে যাচ্ছে আর তোমরা কিনা ওর সম্পত্তি নিয়ে টানা হেঁচড়া করতেছো না। তো সেক্ষেত্রে 3 বছর, আর এমনিতে করলে 2 বছর। 403, 404, এখন 405। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। বিশ্বাসভঙ্গ কার সাথে হবে? ধরেন যে সেই টেকনাফে অথবা তেঁতুলিয়ায় অথবা সিলেটে কিংবা সাতক্ষীরায় মিস্টার করিম নামে একটা লোক রিক্সা চালায়, তার সাথে আপনার জীবনে দেখা হয় নাই, কোনো পরিচয় নাই, কিন্তু আপনি জানেন যে করিম নামে একটা রিক্সা চালক ওইখানে আসছে। সে কি আপনার বিশ্বাস ভঙ্গ করতে পারবে? বিশ্বাস ভঙ্গ করতে পারবে না, কারণ তার সাথে আপনার বিশ্বাসের সম্পর্কই নাই। বিশ্বাস থাকলে না বিশ্বাস ভঙ্গের প্রসঙ্গ আসে। এখন যদি এরকম হয় যে বিশ্বাস আছে, বিশ্বাসপূর্বক আপনাকে কিছু প্রদান করলো, ন্যস্ত করলো, দায়িত্ব অর্পণ করলো, কইলো যে আমি বিদেশ গেলাম, আমার বাড়িটা দেখবি, বাড়ি থেকে প্রতি মাসে মাসে ভাড়া তুলবি, ভাড়া তুলে তোর ভাবিকে 12,000 থেকে 10,000 দিবি, আর তুই 2,000 টাকা নিয়ে হাত খরচ করবি, যা। ওরে 2,000 টাকা দিল যেন ও যেন দুর্নীতি ফুর্নীতি না করে। ও করলো কি, ভাবিরে 5,000 করে দেয় আর নিজে পকেটে 7,000 করে ভরে। তাহলে ওর উপরে ন্যস্ত দায়িত্ব, অর্পিত দায়িত্ব, বিশ্বাসপূর্বক যেটা অর্পণ করা হয়েছিল সেইটা বিশ্বাস ভঙ্গ করে ফেলে। উহাকে বলা হয় ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ বা অপরাধমূলক ভাবে বিশ্বাস ভঙ্গ করা। সহজ বাংলায় এইটুকুই। ধারার বর্ণনাটা দেখে নেব। বলছে কোন ব্যক্তি যদি কোনোভাবে কোনো সম্পত্তির বা সম্পত্তি পরিচালনের দায়িত্বপ্রাপ্ত হয়ে অসাধুভাবে সেই সম্পত্তি আত্মসাৎ করে বা নিজের ব্যবহারে প্রয়োগ করে, অথবা অনুরূপ দায়িত্ব যেভাবে নির্বাহী হতো বলে বিহিত আইনে নির্দেশ করা হয়েছে তা খেলাফ করে সে দায়িত্ব নির্বাহ সম্পর্কে সে প্রকাশ্য বা অনুরূপ যেই আইনগত চুক্তি করেছে তা খেলাফ করে সেই সম্পত্তি অসাধুভাবে ব্যবহার করে ফেলে
বা বিলি ব্যবস্থা করে বা ইচ্ছাপূর্বক অপর কোনো ব্যক্তিকে তা করতে দেয়, তবে উক্ত ব্যক্তি অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধ করেছে বলে গণ্য হবে। প্রথমেই সম্পত্তি বা সম্পত্তি পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হতে হবে, তারপরে অসাধুভাবে সেই সম্পত্তি আত্মসাৎ করে হয় নিজের ব্যবহারে, নয়তো অন্যের ব্যবহারে, নয়তো বিলি ব্যবস্থা করতে হবে, কিছু একটা করতে হবে যা কিনা ব্যক্ত বা অব্যক্তভাবে চুক্তিতে বা দায়িত্বের মধ্যে যা যা তার যা যা কাজ ছিল সেইটা যদি সে না করে তাহলে এইটা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বলে গণ্য হবে। পর্যাপ্ত উদাহরণ আছে এবং উদাহরণগুলো মজার, বুঝে বুঝে পড়তে হবে। প্রত্যেকটা উদাহরণ থেকে প্রশ্ন আসার মতো বিষয়বস্তু রয়েছে। এখানে ব্যাখ্যা আছে, উদাহরণ আছে, দেখবেন। এরপরে 406-এ একটা জিনিস খেয়াল করেন, 3 বছর সাজা, চুরির সাজাও 3 বছর ছিল। অপরাধমূলক বিশ্বাসভঙ্গের এটা সাধারণ সাজা 3 বছর। 406। 407 বলছে বাহক ইত্যাদি দ্বারা অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করা। কোন ব্যক্তি বাহক, ঘাটের রক্ষক বা গুদামের রক্ষক হিসেবে সম্পত্তির জিম্মাদার হয়ে অনুরূপ সম্পত্তি সম্পর্কে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করলে উক্ত ব্যক্তি 7 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন, তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবেন। তো এখানে 7 বছর পর্যন্ত কখন হবে? কোনো ব্যক্তি যদি বাহক হয়, আমি আমার ঘাট অথবা গুদামের রক্ষক হিসেবে একজনকে দায়িত্ব দিয়েছি, সে যদি অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে, মানে এইটা খানিকটা ওই চুরির মানে নিরাপদ স্থান থেকে চুরির মতো, অথবা কর্মচারী কর্তৃক বা গৃহভৃত্ত কর্তৃক চুরি করার মতোই অপরাধ। এই 407 এবং 408 দুটোই, যেখানে সাজা হচ্ছে 7 বছর। 408-এ সেখানেও 7 বছর। কি বলছে? কেরানি বা ভৃত্য দ্বারা অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করা। যার উপরে দায়িত্ব দিলাম বাড়িটা দেখে রাখো, সেই বাড়িটা সব সম্পত্তি আত্মসাৎ করতে লাগলো। হ্যাঁ, তাহলে রক্ষক যখন ভক্ষক হচ্ছে তখন এই ঘটনাটা ঘটছে। 409 বলছে সরকারি কর্মচারী কর্তৃক অথবা ব্যাংকার, ব্যবসায়ী বা প্রতিনিধি কর্তৃক যদি অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করা হয়, আপনি তখন তার সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড। কি বলছে সেখানে বা এখানকার ব্যাপারটা কি? অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। এখন সরকারি কর্মচারী বা বেসরকারি কর্মচারী বা কোনো অফিসের কর্মচারী, এগুলো তো একটু হেরফের আছে। সরকারি কর্মচারী কর্তৃক অপরাধ হলে ওই যে 161 থেকে চলে যাবে 161 থেকে 171 পর্যন্ত, হ্যাঁ, দণ্ডবিধির ওই চ্যাপ্টারটার মধ্যে আলোচনায় ঢুকে যাবে। কিন্তু এটা যদি একটা বেসরকারি ব্যাংকের ব্যাংক কর্মকর্তা হয়, তখন তার বিরুদ্ধে কি হবে? এখন বেসরকারি ব্যাংকের একজন কর্মকর্তা, তার কাজ হচ্ছে টাকাটা গুনে নিয়ে আপনার নামে এটা এন্ট্রি করা। আপনি টাকা জমা দিচ্ছেন 1 লাখ টাকা, ব্যাংকে জমা রাখবেন। সে করলো কি, ভুলভাবে ভুলভাবে মানে হচ্ছে ইচ্ছাপূর্বক ভুলভাবে সেই টাকাটা মেরে দেওয়ার জন্য 1 লাখের জায়গায় 90,000 লিখলো, 10,000 মেরে দিল। তাহলে সে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করলো। তাহলে ব্যাংকার বা এরকম আর্থিক প্রতিষ্ঠানের কেউ যদি অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে, যেখানে কিনা ওই ব্যক্তির কাজই ছিল আপনার স্বার্থটা রক্ষা করা বা আপনার পক্ষে কাজ করা, সে এটা করলো না, তখন তার সাজা হবে যাবজ্জীবন বা 10 বছর কারাদণ্ড। তাহলে এখানেও 405 ধারায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গের সংজ্ঞা, তারপরে কি ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টের 4 রকমের সাজা, 3 বছর, 7 বছর, 7 বছর, যাবজ্জীবন বা 10 বছর। তো এই সাজার সাথে কিন্তু প্রথম যে অপরাধটা বললেন চুরি, 379, 80, 81, 82, 3, 7, 7, 10 মিল আছে। ক্লিয়ার? এখন আমরা এতক্ষণ যা পড়লাম সেটা একটু বোর্ডে দেখবো ভাইজান, মনোযোগ দিয়ে ক্লাসে থাকেন। তাহলে আমরা সম্পত্তি সম্পর্কে মোটামুটি 6টা অপরাধ সম্পর্কে জেনেছি। প্রথমটা হচ্ছে চুরি। আমি একটু ছোট করে লিখছি, এর মধ্যেই দেখে নিতে হবে বা বুঝে নিতে হবে, অথবা না লিখলেও কোনো ক্ষতি নাই। আমি যা লিখছি সেটা বুঝে মনে রাখার চেষ্টা করবেন। এগুলো সম্পর্কে আমাদের 7 তারিখ থেকে 9 তারিখের মধ্যে বা 10 তারিখের মধ্যে ম্যাক্স বই হাতে পেয়ে যাবেন। তখন ওগুলো বই থেকে দেখে নিন বা নিজেও একটু রাফ টাফ করেন, প্রয়োজনে ক্লাসটা আবার দেখেন। এটা হচ্ছে ডেফিনেশনের ধারা ডি। এরপরে 379, 380, 381, 382
মানে আমি লিখতে কেন নিষেধ করলাম, যে আমি কি অর্থে জিনিসটা বোঝাচ্ছি এইটা মাথায় রাখেন, তাহলে বরঞ্চ সেন্সটা ভালো কাজ করবে। সম্পত্তি সম্পর্কিত 10টা বা 11টা অপরাধ আছে প্রধান প্রধান হেডিং এ। তো আমরা প্রথম 6টা অপরাধ পড়েছি এবং সেই অপরাধের একটা সাম আপ টানার চেষ্টা করছি, এবং এই অপরাধগুলো মনে রাখতে পারলে আপনি পরীক্ষায় 2-3 নাম্বার কনফার্ম হয়ে যাবে আপনার। এবং এইটা মনে রাখার ক্ষেত্রে খুব এটা কঠিন কিছু না, খুবই সহজ জিনিস। চুরির সংজ্ঞা দেখলেন, তারপরে পরেই 4টা হচ্ছে কি পানিশমেন্টের ধারা। একটাতে 3 বছর, একটাতে 7 বছর, আরেকটাতে 7 বছর, আরেকটাতে 10 বছর। এরপরে কি আমরা বলপূর্বক গ্রহণের একটা ধারা দেখেছি 383, এটা একটা ডেফিনেশনের ধারা। তারপরে কি পাইলাম 384 পড়লাম, যেখানে 3 বছরের সাজার কথা বলছে। 385 পড়লাম যে এক্সটর্শনের জন্য যদি ভয়ভীতি দেখানো হয় তাহলে তার সাজা 14 বছর পর্যন্ত হতে পারে, যা কিনা 5 বছরের কম হবে না। এবং কেন এই সাজাটা বেশি সেটা সম্পর্কে বলাও হয়েছিল, যে এই ভীতিটা নানান মাত্রায় সংগঠিত হতে পারে, সুতরাং তার সাজাটা বেশি রাখা হয়েছে। 386, 87, 88 এগুলো পড়তে নিষেধ করেছি, বা পড়লে পড়বেন, মানে অত চাপ নিতে পারলে নিবেন, আমাদের আপত্তি নাই। এরপরে হচ্ছে 390, 391 পরপর কি দুইটা ডেফিনেশন, একটা হচ্ছে দস্যুতা আর একটা হচ্ছে ডাকাতি। এবং দস্যুতা হোক ডাকাতি হোক, তার মধ্যে হয় 383 অপরাধটা আছে, নয়তো 378 অপরাধটা আছে সংজ্ঞার দিক থেকে। এরপরে 390 এর সাজাটা বলা হচ্ছে 392, বলছে যে সেইটা 10 বছরের সাজা হতে পারে সাধারণভাবে, অথবা 14 বছরেরও সাজা হতে পারে যদি রাতের বেলা করা হয়, সূর্যাস্ত যাবার পরে করা হয়। এরপরে আমরা বলেছিলাম যে 395 ধারাটা পড়বেন, ওটা কি ডাকাতির সাজা। ডাকাতির সাজা হচ্ছে যাবজ্জীবন বা 10 বছর। এরপরে 396, এটা খুব মৃত্যুদণ্ডের ধারা যেহেতু, ফলে অবশ্যই গুরুত্বপূর্ণ। 396 ধারা খুন সহকারে ডাকাতি, ওই ডাকাতি যদি খুন সহকারে হয়। এরপরে 400, 401, 399, 400, 401 এই 3টে ধারা পড়ে নিতে বলেছি। এরও বাইরে তার মানে আমরা 4টা অপরাধ পেলাম, 378-এ, 383-তে, 390-এ এবং 391-এ। আরো দুটো অপরাধ কি কি ছিল? 403-এ পেলাম অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করা, এবং সেটার সাথে 404-এও পেলাম। 403-এ 2 বছরের সাজা বলা হয়েছে, 404-এ একটা 3 বছর আছে, আরেকটা কি সাজা আছে 7 বছর পর্যন্ত আছে, যদি বাড়ির চাকর কর্তৃক কারো মৃত্যুকালে অসাধুভাবে আত্মসাতের ঘটনা ঘটে। এরও পরে 405 আমরা আরেকটা অপরাধে ঢুকছি, এটা কি ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, এটা কি ডেফিনেশনের ধারা। এরপরে কি ছিল 406, 407, 408, 409। 406-এ 3 বছরের সাজা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করলেই, বাহক কর্তৃক যদি হয় তাহলে 7 বছরের সাজা। 408 কর্মচারী বা ভিত্ত কর্তৃক যদি হয় তাহলেও 7 বছরের সাজা। 409 এটা কত? এটা 10 বছর অবলিক যাবজ্জীবন। যখন কোন ব্যাংকার কর্তৃক ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট অনুষ্ঠিত হবে। তাহলে আমরা এইখানে আরেকটা অপরাধ পাইলাম, 403-এ গিয়েও আরেকটা অপরাধ পাইলাম, তাহলে 6টা অপরাধ পাইলাম: চুরি, বলপূর্বক গ্রহণ, দস্যুতা, ডাকাতি, অসাধুভাবে আত্মসাৎ এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। তো চুরি বা সম্পত্তি সম্পর্কিত চ্যাপ্টার যা কিনা 17 নম্বর চ্যাপ্টার, তা কিনা শুরু হয়েছে 378 থেকে শেষ হয়েছে 462 খ। তার মধ্যে প্রথম ধারাটা যদি মনে থাকে 378-এ চুরির সংজ্ঞা, পরপর 4টা চুরির সাজা। 383-তে আরেকটা অপরাধ, পরপর 2টা সাজা মনে রাখবেন। 390, 91 দুটি ডেফিনেশন, তারপরে 92, 95, 96 এইভাবে সাজাগুলো মনে রেখে 403 থেকে 409 তো সিরিয়ালি মনে রাখতে হবে। এখন এই শেষের যে অংশটুকু 405 থেকে 409,
এইটার যে রিদম, এই 3, 7, 7, 10 অবলিক যাবজ্জীবন, চুরির ক্ষেত্রে প্রথম অপরাধটার সময় একই রিদমে চলেছে 3, 7, 7, 10। এই 10-এর সাথে আবার 382 কিন্তু যাবজ্জীবন নাই, এইটা একটু মনে রাখতে হবে আলাদা করে। ওটা একমাত্র সাজা 10 বছরের কারাদণ্ড সর্বোচ্চ। তাহলে এই 6টা অপরাধকে মাথায় রেখে আমরা এর পরের ধারাটা বুঝবো 409 এর পরে। এই 6টা অপরাধ কিসের জন্য সংগঠিত হচ্ছে বলেন তো? উদ্দেশ্য হচ্ছে সম্পত্তিটা নিবে। এই যে সম্পত্তিটা নিবে, সম্পত্তি সম্পর্কিত অপরাধ কেন হচ্ছে? কারণ সম্পত্তিটা তার চাই। এই সম্পত্তি চুরির মাধ্যমে অর্জিত হতে পারে, এক্সটর্শনের মানে ভয় ভীতি দেখায় তার কাছ থেকে জোরপূর্বক আদায় করা হইতে পারে, দস্যুতা করে হইতে পারে, ডাকাতি করে হইতে পারে, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করে হতে পারে, অপরাধমূলকভাবে বিশ্বাস ভঙ্গ করেও সে সম্পত্তি নিজের করে নিচ্ছে। সবকিছুতে তো সম্পত্তি নিজে নিয়ে যাচ্ছে। তাহলে এই যে নিজে যে আমি জিনিসটা নিলাম, ওই যে বস্তুটা, যেই পণ্যটা আমি, যে বস্তুটা আমি চুরি করলাম, ওই চুরিকৃত বস্তুটার নাম বা চুরি বা সম্পত্তি সংক্রান্ত এই সমস্ত অপরাধের মাধ্যমে অর্জিত সম্পত্তিকে বলা হয় চোরাই মাল, স্টলেন প্রপার্টি। চুরির ইংরেজি থেফট, কিন্তু চুরির সাথে আবার চোরাই মালকে এক অর্থে ভাববেন না, এর ইংরেজিটা হচ্ছে স্টলেন প্রপার্টি। থেফটের মাধ্যমে স্টল বা স্টলকৃত প্রপার্টি আর কি, স্টলেন প্রপার্টি। তো সেইটা 410-এ বলা হচ্ছে যে, 410-এর ল্যাঙ্গুয়েজটা একটু খেয়াল করতে হবে আপনাদেরকে। বলছে চোরাই সম্পত্তি, স্টলেন প্রপার্টি, এই যে দেখতে পাচ্ছেন ধারাটা, বলছে চুরি বা জোরপূর্বক আদায় মানে কোনটা? 383 ধারা। চুরি কোনটা? 378 ধারা। দস্যুতার মাধ্যমে, দস্যুতা মানে 390 ধারা। যেই সম্পত্তি হস্তান্তরিত হয়েছে বা যেই সম্পত্তি অপরাধমূলক ভাবে আত্মসাৎ করা হয়েছে, কোনটা? মানে অসাধুভাবে আত্মসাৎ করা হয়েছে 403। তারপরে কি অপরাধমূলক ভাবে বিশ্বাস ভঙ্গ করা হয়েছে, কোনটা? 405। মানে যেখানে সংজ্ঞাগুলো আমরা যদি আলোচনা করি, সেই সম্পত্তিকে চোরাই সম্পত্তি বলে। এর মধ্যে কোন জিনিসটা নাই? চুরি আছে, বলপূর্বক গ্রহণ আছে, দস্যুতা আছে, অসাধুভাবে আত্মসাৎ রয়েছে, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ রয়েছে। কোন অপরাধটা নাই? আমরা 6টা অপরাধ পড়লাম, এখানে ডাকাতি অপরাধটার উল্লেখ নাই। ডাকাতি, রাইট, কিউজামান শাহ। তো ডাকাতি অপরাধটা নাই, তার মানে ডাকাতির অপরাধের কথা 410 ধারায় বলে নাই। বলছে ডাকাতি বাদে এ পর্যন্ত যা পড়ে আসলেন 6টা অপরাধের মধ্যে 5টা অপরাধ, সেই 5টা অপরাধের নাম উল্লেখ করে বলা হচ্ছে যে সেই 5টা অপরাধের মাধ্যমে লব্ধ যে সম্পত্তি, অর্জিত যে সম্পত্তি, উহাকে চোরাই মাল বলা হইবে। এখন এই চোরাই মালের সংজ্ঞার পরে বলছে চোরাই সম্পত্তি কেউ যদি অসাধুভাবে গ্রহণ করে, কোনো ব্যক্তি যদি কোনো সম্পত্তি চোরাই সম্পত্তি বলে জানা সত্ত্বেও অথবা উহা চোরাই সম্পত্তি বলে তার বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও অসাধুভাবে অনুরূপ চোরাই সম্পত্তি গ্রহণ করে বা রেখে দেয়, তবে উক্ত ব্যক্তি 3 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে। চোরাই মাল তো চুরি, চোর চুরি করে চোরাই মাল রেখেছে তো রাখবেই, কারণ এটা তার অধিকার, কারণ সে চুরি করেছে। কিন্তু মানে ফলে ওইটার জন্য তাকে আলাদা করে সাজা পেতে হবে না। তুমি এবার চুরি করছো, তোমার এই জন্য সাজা হবে, তাই না? কিন্তু ওই চোরাই সম্পত্তি, ধরেন একটা মোবাইল চুরি করছে, সে এখন যায়া, মোবাইল তো আর খাবে না, পড়বে না, মোবাইল দেওয়ার কামও নাই, ওর কাছে মেলা মোবাইল আছে, কারণ মেলা মোবাইল সে এই বছরে চুরি করছে, তাই তো? আবার একটা মোবাইল চুরি করে আর কি লাভ হইলো? তাহলে ওই মোবাইলটাকে কি করবে? সে একটা টাকায় পরিণত করার চেষ্টা করবে, সে একটা পুরাতন মার্কেট যা বেচবে, কিংবা কারো কাছে সেকেন্ড হ্যান্ড দামে বেচবে, 30,000 টাকার সেট 3,000 টাকায় বেচে দিবে। আর আপনি ভাবতেছেন যে ও তো 30,000 টাকার সেটের মালিক হওয়ার সম্ভবই না, কিন্তু আপনি মনে মনে ভাবলেন যে এটা তো চুরি করছে, এটা তো আমি বুঝতে পারতেছি। এটা জানা সত্ত্বেও, চোরাই মাল মনে করার কারণ থাকা সত্ত্বেও পরে আপনি কি করলেন? 3,000 টাকা দিয়ে নিয়ে নিলেন লোভে লোভে। তাহলে কি করলেন? চোরাই মাল জেনে বুঝে আপনি নিজের কাছে নিলেন। পুলিশ যদি আইসা আপনারে ধরে এবং আপনার বিরুদ্ধে যদি প্রমাণ করতে পারে যে চোরাই মাল এটা, এটা জানা সত্ত্বেও আপনি তা কিনেছেন, তাহলে আপনি ওই চোরাই মাল রাখার দায়ে 3 বছরের সাজা প্রাপ্ত হবেন। কোন ধারা অনুযায়ী? 411 ধারা অনুযায়ী। 411 ধারাতেই এটা সাজাটা বলা আছে, আর 410-এ স্টোলেন প্রপার্টির সংজ্ঞাটা বলা আছে। ক্লিয়ার? কিন্তু ডাকাতির কি হবে ব্রাদার? ডাকাতির কি হবে বলেন? ডাকাতির মাধ্যমে লব্ধ সম্পত্তির কথা 410-11-এর মধ্যে বলে নাই, সেইটাই কইছে
412 ধারায় বলছে ডাকাতি সংগঠনের মাধ্যমে চোরাই সম্পত্তি অসাধুভাবে গ্রহণ, ডিসঅনেস্টলি রিসিভিং প্রপার্টি স্টলেন ইন দ্য কমিশন অফ এ ডাকাতি। বলছে কোন ব্যক্তি যদি কোনো সম্পত্তি এমন কোন ব্যক্তির নিকট থেকে রাখে যে সম্পত্তি চোরাই বলে সে জানে বা উহা চোরাই বলে তার বিশ্বাস করার কারণ রয়েছে এবং সে ব্যক্তি কোনো ডাকাত দলের রয়েছে, অথবা এমন কোন সম্পত্তি এমন কোন ব্যক্তির নিকট থেকে রাখে যে সম্পত্তি চোরাই বলে সে জানে বা উহা চোরাই মাল বলে বিশ্বাস করার তার কারণ রয়েছে, সেই ব্যক্তি কোনো ডাকাত দলে রয়েছে বা ছিল বলে সে জানে বা তার বিশ্বাস করার কারণ রয়েছে। ও মাই গড, মানে কত কথা। হ্যাঁ, তখন উক্ত ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হবে। মানে 412তে এসে যা কইলো তা হচ্ছে ডাকাতির মাধ্যমে অর্জিত চোরাই মালকে আলাদাভাবে মর্যাদা দেওয়া হয়েছে। আপনার যদি মনে হয় বা কোনোভাবে যদি আপনি জানেন যে ওই ডাকাতি করে এই মালটা সংগ্রহ করছে এবং সেটা আপনি সেকেন্ড হ্যান্ড দামে কিনতেছেন এবং সুবিধা পায়া কিনতেছেন, তাহলে কিন্তু আপনার ওই চোরাই মাল রাখলে কি হবে, অনেক বড় সাজা। ওই এখন তখন আর 3 বছরের সাজার মধ্যে থাকবে না। ফলে 410, 11, 12 পরপর 3টা ধারা মনে রাখতে হবে, সংজ্ঞা, সাজা, সাজা। এবং আরেকটা জিনিস খেয়াল করার মতো, 12তে এসে তো ঠিকই কইলো যে উহা হচ্ছে চোরাই মাল, ডাকাতির মাধ্যমে লব্ধ চোরাই মাল যদি এই হয়, এত এত কাহিনী হয়, তার মানে ডাকাতির মাধ্যমে লব্ধ সম্পত্তিও চোরাই মাল, কিন্তু 410-এর সঙ্গে সেটা বলা হয় নাই। এখন খেয়াল করেন, একটা কমন সেন্স খাটান, ডাকাতি জিনিসটা কি? ডাকাতি কি আলাদা করে মৌলিক অপরাধ? ডাকাতির প্রধানতম উপাদান হচ্ছে সেখানে অন্যতম প্রধান উপাদান হচ্ছে 5 বা ততোধিক সদস্য থাকতে হবে ওই ডাকাত দলে। কিন্তু যদি এরকম হয় যে ওই ডাকাতির মানে আপনি ডাকাতির অন্য বিবেচনাটা যদি মাথায় নেন, যে ডাকাতির ক্ষেত্রে এইটা কোন কোন অপরাধের মাধ্যমে ডাকাতিটা সংগঠিত হয়। আমরা জানি যে ডাকাতি তখন হয় যখন দস্যুতায় 5 বা ততোধিক সদস্য থাকে। দস্যুতা কখন হয়? দস্যুতা তখনই হয় যখন কিনা সেখানে হয় চুরি নয়তো বলপূর্বক গ্রহণ থাকে, এবং সেইটার কন্ডিশনটা কেমনে সেটা দস্যুতায় পরিণত হবে সেটা সম্পর্কে বলছে 390 ধারাতেই। এখন দস্যুতার ডাকাতি দুটোই হচ্ছে চুরি অথবা বলপূর্বক গ্রহণের অপরাধ, যা কিনা তীব্রতার সাথে সংগঠিত হচ্ছে। 390 হচ্ছে মাত্রাগত তীব্রতার মাধ্যমে সংগঠিত হওয়ার কারণে একটা চুরি বা বলপূর্বক গ্রহণ দস্যুতায় পরিণত হচ্ছে, আর ওই মাত্রাগত তীব্রতা সহকারে অর্থাৎ দস্যুতা সহকারে যখন 5 বা ততোধিক সদস্য মিলে হচ্ছে তখন তাহা ডাকাতি বলে পরিগণিত হচ্ছে। তাহলে চুরির মাল যদি চোরাই মাল হয়, বলপূর্বক গ্রহণের মাল যদি চোরাই মাল হয়, দস্যুতার মাল যদি চোরাই মাল হয়, সংখ্যার কারণে তো সেটা ইয়ে হওয়া থেকে বাকি থাকবে না। কি বলে, মানে চোরাই মাল বলে গণ্য হওয়া থেকে বাদ থাকবে না। দস্যুতার মাল যদি চোরাই মাল হয়, ডাকাতির মাল কেন চোরাই মাল হবে না? কিন্তু 410-এ যে বলা নাই, এটাই আপনার পরীক্ষার জন্য মনে রাখতে হবে। ক্লিয়ার? আশা করি যথেষ্ট পরিষ্কার হয়েছে এই এতক্ষণ যা পড়লাম। এরপরে 14 আর পড়লেন না পড়লেন প্রতারণা, অনেক বড় আলোচনা। এইখানে অনেক কথা বলা আছে। যদি কেউ কোনো প্রতারণা নিয়ে কি কথা আছে, 420, ওই বেটা 420 বলি না, এটা এখন খুব কম চলে, কিন্তু 420 নামে সিনেমা আছে, হিন্দি সিনেমা আছে, বাংলা সিনেমা আছে, দেখে নিন 420 কত প্রকার কি কি। মানে কেউ যদি প্রতারক হিসেবে খুব খ্যাতি অর্জন করে, তখন আমরা পাড়ায় বলি ও বেটা তো এটা 420। কিংবা 420 তো প্রতারণা করার কারণে বলে, কিন্তু আবার অনেকে আছে না যে ওই ফ্যাফা করে ঘুরে বেড়ায়, কোনো কাজ কাম করে না, হয়তো প্রতারণাও সে করে না, এমনি ঘুরে বেড়ায়, তো ওরও নাম আমরা দিয়ে দিই 420। এই তুই 420 হয়ে গেছিস, ঘুরে বেড়াচ্ছিস খালি। কিন্তু 420 আসলে কোত্থেকে, যে একটা মানে প্রতারণার ওস্তাদ এইরকম একটা ব্যক্তি, তাকে আমরা 420 বলে থাকি জেনারেলি, যে প্রতারণা বিষয়ে বস, মানে এতই প্রতারণা করতে ওস্তাদ সে, তারে আমরা কি বলি, 420 বলি। তো এই 420 দিয়ে কিন্তু প্রতারণার ধারা শুরু হয়নি, শুরু হয়েছে 415 ধারা দিয়ে। 420-এ প্রতারকের সবচেয়ে বড় প্রতারকের সংজ্ঞা দেওয়া আছে, যে কত বড় প্রতারক হইতে পারে, প্রতারক কত বড় প্রতারক হইতে পারে, সেটাই 420।
তো 415-তে প্রতারণার কথা বলা হয়েছে, বলছে যদি কেউ কোনো ব্যক্তিকে ছলনা করে প্রবঞ্চনামূলক ভাবে বা অসাধুভাবে fraudulently or dishonestly induces the person। এই ধারার মধ্যে এত 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 তো শব্দ আছে, সেই শব্দগুলো একটু মানে বোঝাটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সেই ব্যক্তিকে অন্য কোনো সম্পত্তি প্রদানে প্ররোচিত করে, অথবা কোনো ব্যক্তির কোনো সম্পত্তি রেখে দেওয়াতে সম্পত্তি প্রদানে প্ররোচিত করে, অথবা ইচ্ছাকৃতভাবে বা উদ্দেশ্যমূলকভাবে অনুরূপ প্রতারিত ব্যক্তিকে এমন কোনো কাজ করতে বা করা থেকে বিরত থাকতে প্ররোচিত করে, যেই কাজ সে ব্যক্তি অনুরূপভাবে প্রতারিত না হলে করতো না বা করা থেকে বিরত থাকতো না, এবং যেই কাজ করার বা করা হতে বিরত থাকার ফলে তার দেহের, মনের, খ্যাতির বা সম্পত্তির দিক হতে ক্ষতির আশঙ্কা রয়েছে। হার্ম টু দ্যাট পারসন বডি, মাইন্ড, রেপুটেশন আর প্রপার্টি। অনেকগুলো ছোট 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 অনেকগুলো জরুরি কথা আছে। তবে অনুরূপ ছলনাকারী প্রতারণা করেছে বলে গণ্য হবে। ছলনা, প্রতারণা দুটো ভিন্ন জিনিস, লাউ ঠালা। এখন এটাকে কেমনে আলাদা করবেন? এখন বাংলা ডিকশনারি দেখে বুঝতে হবে ছলনা কি জিনিস, প্রতারণা কি জিনিস। হ্যাঁ, ছলনাকারীকে প্রতারণা বলা হবে। যেমন মারামারির সংজ্ঞায় আমরা পড়ি না, দুই বা ততোধিক ব্যক্তি যদি প্রকাশ্য স্থানে পাবলিক পিস নষ্ট করে, মানে জনশান্তি নষ্ট করে, মারামারি করে যদি জনশান্তি নষ্ট করে তাহলে তাকে মারামারি বলে। তো মারামারি করে যদি জনশান্তি নষ্ট করে তাহলে তাকে মারামারি বলে। কথা বোঝেন নাই? মারামারি করে জনশান্তি নষ্ট করেছে তখন তাকে মারামারি বলে। তা মারামারি যাকে বলে সেটা তো আগেই আমি বলে ফেললাম, যখন তারা মারামারি করে। মারামারিটা কি? তো কোনো কোনো বইয়ে লেখা আছে কলহ করে বা বিবাদ করে, কলহ করে বা বিবাদ করে 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 জনশান্তি নষ্ট করে, তখন তাহাকে কি বলে? তখন তাহাকে মারামারি বলে, অ্যাফ্রে বলে, অ্যাফ্রে। কত ধারায় সংজ্ঞায়িত ছিল ভুলে গেছেন না? সব ভুলে খেয়ে ফেলছেন। 141 থেকে 160 জনশান্তি বিঘ্নকারী অপরাধ, বেআইনি সমাবেশ ছিল, দাঙ্গা ছিল। 159 আইসা এই অ্যাফ্রে শব্দটার সংজ্ঞা ছিল, তার সাজা বর্ণনা করেছে তার পরের বা শেষ ধারায়, ওই চ্যাপ্টারে 160। তো এখানে ওই যে ছলনা আর প্রতারণা, এ নিয়েও আমাদের এই ধারাটাও ছলনাময়ী একটা ধারা আসলে, বুঝছেন? তো অনেক জটিল ধারা, এটা নিয়ে লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে, এটা নিয়ে এখন ব্যাখ্যা করার ধৈর্য পাচ্ছি না। আপনারা 415-তে যে প্রতারণার সংজ্ঞা আছে এটা আপাতত দেখে যান মডেল টেস্ট বইয়ে। এই যে ফ্রডুলেন্টলি, ডিসঅনেস্টলি, ইনডিউসিং দ্য পারসন, এই সমস্ত শব্দগুলো আছে, বা হার্ম টু দ্যাট পারসন ইন বডি, মাইন্ড, রেপুটেশন, প্রপার্টি, এগুলো থাকবে ভবিষ্যতের মডেল টেস্ট বইয়ে থাকবে। এগুলো নিয়ে একটু একাডেমিক বইপত্র, গাজী শামসুর রহমানের স্যার বা এরও যে কোনো একাডেমিক বইপত্র পড়ে এগুলো একটু বোঝার চেষ্টা করেন। এইখানে আর লম্বা করে আলোচনা করছে না। 415 ধারায় প্রতারণার সংজ্ঞা দেওয়া আছে, এটা আপাতত এমসিকিউ পরীক্ষার জন্য মুখস্থ রাখতে হবে, এবং ওটা প্রতারণার প্রথম ধারা, এবং প্রচুর উদাহরণ আছে। আর 416-তে আরেকটা উদাহরণ আছে, বলছে অপরের রূপ ধারণ করে প্রতারণা। মানে এমনিতে প্রতারণা করলেন করলেন, কিন্তু যদি অপরের রূপ ধারণ করেন, গিয়া যদি বলেন আমি র্যাব অফিস থেকে আইছি, এটা কালো পোশাক পরা র্যাবের লোগো লাগাইয়া যদি কন যে অপরের রূপ ধারণ করে আমি মানে প্রতারণা করেন, তাইলে কি হবে? বলতেছে কোন ব্যক্তি যদি নিজেকে অন্য কোনো ব্যক্তি বলে প্রতারণা করে, বা গাতসারে কোনো ব্যক্তিকে অন্য ব্যক্তি বলে চালিয়ে প্রতারণা করে, অথবা নিজেকে বা অন্য কোনো ব্যক্তিকে সে নিজে বা সে ব্যক্তি অন্য সেই ব্যক্তি নয় সেই ব্যক্তি বলে চালিয়ে প্রতারণা করে, তবে উক্ত ব্যক্তি অপরের রূপ ধারণ করে প্রতারণা করেছে। চিট বাই পার্সনেশন, ইংরেজিটা মনে রাখতে হবে, চিট বাই পার্সনেশন। 415 ধারায় চিটিং এর সংজ্ঞা, 416 ধারায় চিট বাই পার্সনেশনের সংজ্ঞা। অর্থাৎ এক ব্যক্তি অন্য ব্যক্তির রূপে হাজির হয়ে প্রতারণা করতে পারে, অপরের রূপ ধারণ করে প্রতারণা। তার মানে পরপর দুটো সংজ্ঞার ধারা রয়েছে। তো এরকম 417-তে প্রতারণার সাজা 1 বছর দেখবেন, 418 দেখে নেবেন, 419-এ আবার ওই যে 416-তে যেটা বলছে অপরের রূপ ধারণ করে প্রতারণা শাস্তি, সেটা 3 বছর সাজা, এবং 420-এ আরো ডিটেইল সাজার কথা বলেছে, 7 বছর পর্যন্ত যার মেয়াদ হইতে পারে। অনেকক্ষণ বকাবকি করে আমি একটু টায়ার্ড, তবে ক্লাসও বেশি নেব এমন কিন্তু নয়। যারা কথা বলতে চান বর্তমান পড়াটুকুর মধ্যে তারা কথা বলে নেন, আমি কথা শেষ করে হয়তো আরেকটু পড়াইতে পারি বলতে কিছু সামান্য, মানে এইখানে তো আর বেশি আলোচনা নাই, এখানে আর একটা পয়েন্ট আছে, সেটা আমরা আলোচনা করতে পারি। আগে আপনাদের প্রশ্নটা নেই প্লিজ, প্রশ্ন কারো যদি থাকে সেটা বলেন। মানে এতক্ষণ কি বুঝলেন বা বুঝলেন না, বা কি অসুবিধা হলো 2-4 কথা বলেন, কিংবা খুব যদি ভালো বুঝে থাকেন সেটাও বলেন, খালি খারাপ কথা কইবেন কেন?
কেউ যদি পড়া বুঝিয়ে থাকেন সেটাও বলবেন না আমারে, কেউ তো কন না। প্লিজ সাইফুল ইসলাম ভাই বলেন। জি স্যার, পড়া খুব ভালো বুঝেছি স্যার, বাট এখানে একটা বিষয় আমার ক্লিয়ার না, সেটা হচ্ছে ডাকাতির মাল কি চোরাই মাল হিসেবে চিহ্নিত হবে? এই জি, বিষয়টা আমি চোরাই মাল ক্লিয়ার বলে বুঝতে চিহ্নিত পারিনি স্যার। হবে। কেন হবে স্যার? 412 ধারা মতে। 400 টাকা। আচ্ছা, ঠিক আছে। কেন হবে এটা দুটা দুটা যুক্তি আছে। একটা হচ্ছে যে প্রথম কথা হলো যে চোরাই মাল মানে ডাকাতির ক্ষেত্রে ডাকাতি মৌলিকভাবে নিজে কোনো অপরাধ না, মানে নিজে কোনো অপরাধ সৃষ্টি করে না। ডাকাতির মধ্যে মৌলিকভাবে দস্যুতার অপরাধ আছে, দস্যুতার কথা তো 410-এ বলা হয়েছে। কিন্তু সেই দস্যুতায় যখন 5 জন মিলে হয় তখনও লব্ধ সম্পত্তি চোরাই মাল মিলেই গণ্য হবে। এটা প্রথম যুক্তি। আর আরেকটা, যাই হোক দুটো যুক্তির কথা বললাম, যাই হোক মানে এগুলো ব্যাখ্যামূলক যুক্তি আকারে বলাই যাবে, অনেক কথা বলার আছে, এইটা এখন জানার প্রয়োজন নেই। কিন্তু ডাকাতের মালকে আপনি চোরাই মাল বলে গণ্য করতে কোনো দ্বিধা নাই, কিন্তু সেক্ষেত্রে 412, 410 না, এটা মনে রাখতে হবে। আওলাদ হোসেন সাহেব বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। এই যে 382 ধারায় স্যার আপনি উল্লেখ করছিলেন যে চুরি করার সময় যে এই এ, ভৃত্য বা যারা চুরি করে বা দোকানের কর্মচারী রাত্রে চুরি করে, দিনে চুরি করার সময় বা মৃত্যু ঘটায় বা তারপরে রাতে যদি করে, যে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত মানে রাতে যদি করে, সেক্ষেত্রে তার 10 বছরের সাজা দিবে, তার 14 বছর হবে। স্যার আপনি এইখানে আলোচনায় করছেন, কিন্তু এই যে বোর্ডে যে লেখছেন স্যার 382 সাজানো শুধু 10 বছর দেখা হয়েছে, 14 বছরটা স্যার আসে নাই। এটা আমি বলতে চাচ্ছিলাম। 382 ধারার সাজা। হ্যাঁ, 382 ধারায় তো শুধু 10 বছরই আছে, যাবজ্জীবন নাই। 14 বছর। 14 বছর স্যার, যদি চুরিটা যদি স্যার রাত্রে করে স্যার সন্ধ্যার আরে পরে। চুরি কেন, দস্যুতা রাত্রে করলে সাজা 14 বছর হবে। সেটা তো 392 ধারা, সেটা 392 ধারা। আপনি 82 ধারার কথা বলতেছেন কেন? আসলে আমি স্যার মনে হয় ভুল করছি স্যার। হ্যাঁ, ভুল বলছেন। মীর তানভীর বলেন। স্যার, এই যে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ আর স্যার চুরির মধ্যে একটু স্যার আমার এই জিনিসটা কনফ্লিক্ট লাগতেছিল স্যার। অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ আর চুরি। জি স্যার। অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ সামহাও, এটা একটা ভালো প্রশ্ন। সাধারণভাবে চুরিটা একেবারেই অন্যের সম্মতি ব্যতীত হচ্ছে। অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করতে হলে সামহাও তার সাথে ঘনিষ্ঠ ব্যক্তি হতে হয়। চুরি যে কোনো ব্যক্তি করতে পারে, অপরিচিত ব্যক্তি। স্যার এটা তো স্যার কারো উপরে। হ্যাঁ, হ্যালো। জি স্যার, অসাধু ভাবে আত্মসাৎ হচ্ছে কারো উপরে আস্থা রেখে কোনো জিনিস তার কাছে গচ্ছিত রাখা স্যার, জি, কাউকে দায়িত্ব দেওয়া। আর না চুরি হচ্ছে দায়িত্ব দায়িত্বে চূড়ান্ত থেকে। ভাবে না। হ্যাঁ, দায়িত্ব চূড়ান্ত ভাবে না। ধরেন একই ফ্যামিলির মধ্যে আছেন, আপনাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি কোনো সম্পত্তি রক্ষণাবেক্ষণের, ঠিক আছে, কিন্তু আপনি চুরি মানে সেটা সরায় ফেললেন, মানে আলাদাভাবে কোনো দায়িত্ব অর্পণ করা হয় নাই। দায়িত্ব অর্পণ সেটা ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট হবে। সম্পত্তি পরিচালনার দায়িত্ব পেয়ে যখন আপনি সেটা করবেন তখন। আচ্ছা, এটা আর স্যার, একটু দেখতে হবে মীর তানভীর ভাই। হ্যাঁ, জি স্যার, ওই যে 405 ধারা কি স্যার ট্রাস্টের ক্ষেত্রে মানে হ্যাঁ, প্রযোজ্য ট্রাস্টের স্যার? ক্ষেত্রে খুবই প্রযোজ্য, খুবই প্রযোজ্য। জি স্যার। হ্যাঁ, সৈয়দ বদরুল হক টিটু ভাই বলেন। স্যার এই যে আমি 383 ধারা যে বল প্রয়োগে সম্পত্তি আদায়, ওইটা কি চাঁদাবাজি হবে স্যার? আচ্ছা, চাঁদাবাজি না রাহাজানি এরকম একটা গন্ডগোল আছে এক জায়গায়, এটা আমার এখনো জি। জানা নাই, এই শব্দগুলো আমি এখনো অধ্যয়ন করি নাই। হ্যাঁ, আচ্ছা, আর ওই যে 385-তে স্যার, স্যার হ্যাঁ। ওইটা কি চিন্তাই হবে? না, 383, 84, 85 যা হবে সেটা একটাই হবে, আলাদা কিছু হবে না। হ্যাঁ, হ্যাঁ, চাঁদাবাজি হোক রাহাজানি হোক, দুটার একটাই হবে। জি, হ্যাঁ, আচ্ছা স্যার, জি হ্যাঁ, জি, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনিরুজ্জামান ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি। স্যার এই যে দোকান থেকে ঘড়ি চুরি, দোকান আর বসত ঘর, মানে এই যে দোকান থেকে ঘড়ি চুরির সাজা হচ্ছে 3 বছর, কিন্তু আসলে স্যার এইটা সর্বোচ্চ সাজা কত? 7 বছর হবে না 3 বছর? শোনেন, বার কাউন্সিলে কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করছেন? না স্যার, জানতে চাচ্ছে, এটা আমাকে একটু বোঝাই দেন। দোকান থেকে ঘড়ি চুরি, দোকান হচ্ছে একটা সম্পত্তি রক্ষণাবেক্ষণের নিরাপদ জায়গা। জি স্যার।
80 ধারায় বলা হচ্ছে যে বাসগৃহ বা সম্পত্তি রক্ষণাবেক্ষণের কোনো জায়গা থেকে যদি চুরি করা হয়, জি নিরাপদ হেফাজত থেকে যদি চুরি করা হয়, তাহলে দোকান ঘর একটা নিরাপদ হেফাজত, জি জি, তাহলে 7 বছর। তাহলে 7 বছরই হবে। কিন্তু বার কাউন্সিল একটা পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল, দোকান ঘর জি থেকে ঘড়ি চুরি সর্বোচ্চ সাজা কত হতে পারে, সেখানে জি 7 বছর ছিল না। সেখানে সঠিক উত্তর সবাই 3 বছর দিয়েছে, কিন্তু সঠিক উত্তর 3 বছরও না। সেই ব্যাখ্যাটা আমাদের বইয়ে থাকছে। জি স্যার, থ্যাংক ইউ। জি। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন আমরা ছোট্ট করে এরও পরে 425, 26, 27 তিনটা ধারা লিখে রাখেন। ওখানে মিসচিফ নামে একটা অপরাধ এসছে, এটা বাড়িতে পড়ে নেবেন। মিসচিফ 425, 26, 27। এর পরে ক্রিমিনাল ট্রেসপ্যাস নামে একটা অপরাধ এসছে। আমি এটা সম্পর্কে একটা ব্রিফ দিয়ে মানে বেটার আমি ইয়ে করি, এই ক্লাসটা দ্রুততার সাথে আমি একটু শেষ করি। তাহলে যেটা হবে যে এই ব্রিফ থেকে আপনারা পড়বেন, কেন পড়বেন সেটা আমি মানে এটা বিস্তারিত আলোচনা করছি না। আপনাদেরকে একটা স্ক্রিন শেয়ার দিব এখনই, বা স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন। ইনফ্যাক্ট মাইক্রোফোন বন্ধ করেন সবাই। ও 425, 26, 27 শুধু নয়, 431, 36 এবং 40 এই 4টা ধারা, মানে আরো 3টা ধারা বিশেষভাবে মনে রাখতে হবে। প্লিজ লিখে ফেলেন। 425, 26, 27, 31, 36, 40। 25, 26, 27, 31, 36, 40। এইখানে সরকারি সড়ক, সেতু, নদী বা খালের ক্ষতি করে অনিষ্ট সাধন, তারপরে গৃহ ইত্যাদি ধ্বংস করার অভিপ্রায়ে অগ্নি বা বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে অনিষ্ট সাধন, মানে বাড়িতে বাড়ি ঘরে আগুন লাগায় না, আগুন লাগানোর অপরাধ, এটা 436, খুব বিখ্যাত একটা ধারা, কিন্তু এই ধারা সবচেয়ে অনালোচিত ধারা। এই ধারায় মামলা হয় প্রচুর। আর 440 আলাদা করে মনে রাখতে হবে। মিস্টার জহির রায়হান ভাই, মাইক্রোফোন বন্ধ রাখেন। আচ্ছা, সবার মাইক্রোফোন বন্ধ করে দিলাম। আপনারা আরো দেখেন 400, আমি ওই যে ক্রিমিনাল ট্রেসপ্যাস সম্পর্কে যেটা বলছি, অপরাধমূলক অনধিকার গৃহে প্রবেশ। মাই গড, এখনো শব্দ হয় কেন? আপনারা দেখতে পাচ্ছেন ক্রিমিনাল ট্রেসপ্যাস, অপরাধমূলক অনধিকার প্রবেশ, এটার সংজ্ঞা দেওয়া আছে 441-এ। 442-এ এসে অনধিকার গৃহে প্রবেশ, হাউস ট্রেসপ্যাস, মানে গৃহের মধ্যে প্রবেশ করা অনধিকার ভাবে, যেখানে আপনার অধিকার নাই। 443-এ সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ, লার্কিং হাউস ট্রেসপ্যাস। 444-এ রাত্রিকালে সংগোপনে গৃহে প্রবেশ, লার্কিং হাউস ট্রেসপ্যাস বাই নাইট। 445-এ অপথে গৃহ প্রবেশ, মানে এতক্ষণ আপনি দরজা দিয়ে ঢুকছেন, এবার জানলা দিয়ে অথবা ছাদ দিয়ে অথবা ভেন্টিলেটর ভেঙে ঢুকতেছেন, হাউস ব্রেকিং, অপথে গৃহে প্রবেশ। রাত্রিকালে অপথে গৃহে প্রবেশ, হাউস ব্রেকিং বাই নাইট। এরকম ভাবে ওই 441 থেকে 446 পর্যন্ত অনেকগুলো অপরাধের সংজ্ঞা দেওয়া আছে ক্রিমিনাল ট্রেসপ্যাস সংক্রান্ত। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটা অংশ যেখানে সাজাগুলো বর্ণনা করা হচ্ছে, বলছে অপরাধমূলক অনধিকার প্রবেশের সাজা, পানিশমেন্ট ফর ক্রিমিনাল ট্রেসপ্যাস 3 মাসের কারাদণ্ড। 447, 48, 49, 50, 51 এবং 53 এবং 56 এই কয়েকটাতে ওইখানে যে অপরাধগুলোর নাম বলা আছে সেগুলো মানে শাস্তিগুলো বর্ণনা করা আছে। এগুলো জেনারেলি মানে খুব ভালো প্রস্তুতি না থাকলে এই চ্যাপ্টারটা বা এই ক্রিমিনাল ট্রেসপ্যাস সংক্রান্ত অংশটা আপনারা একটু এড়িয়ে যেতে পারেন। মানে অন্য জিনিসগুলো ভালো করে পড়া যদি মোটামুটি হাফেজ হয়ে যান, তখন এই বিষয়ে মনোযোগ দিতে পারেন যে এইখান থেকে প্রশ্ন আসলেও আমি এর উত্তর সঠিকভাবে করব। এই কনফিডেন্স নিয়ে আপনি পরীক্ষার হলে ঢুকতে পারেন।
তো ফলে এইটা একটু আলাদা করে দেখবেন। আর 462 ক এবং 462 খ এই দুটো ধারায় ব্যাংকিং অপরাধ সম্পর্কিত বিষয় আলোচনা করা আছে, সেখানে সর্বোচ্চ সাজা 2 বছর, সেটা আপনারা দেখে নেবেন। তাহলেই সম্পত্তি সম্পর্কিত অপরাধের আলোচনা আমাদের এখানে শেষ। আমরা প্রথম অপরাধ জেনেছি চুরি, তারপরে বলপূর্বক গ্রহণ, তারপরে দস্যুতা, তারপরে ডাকাতি, অসাধুভাবে আত্মসাৎ, তারপরে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, তারপরে চোরাই মালের গল্প, আগের 6টা অপরাধ নিয়ে। ওইখানে একটা স্টেশন আপনি ধরে নিলেন, ধরে নিয়া পরের স্টেশন কি 410, 11, 12, তারপরে 15 প্রতারণা, 15 থেকে 20, তারপর আরেকটু আগাইলে কি 25, 26, 27 অনিষ্ট, মিসচিফ করে নিতে বললাম। তারপর আরেকটু আগাইলে আরো কিছু অপরাধ, যেমন আগুন লাগানো দেখালাম 436 নাম্বার ধারা, 440 নাম্বার ধারাও পড়তে বললাম, 431 নাম্বার ধারাও পড়তে বললাম। তারপর হচ্ছে ক্রিমিনাল ট্রেসপ্যাস, সেটা ভালো প্রস্তুতি না থাকলে ওইটা এড়িয়ে যেতে পারেন। তারপরে ব্যাংকিং কোম্পানির ক্ষতি সাধন প্রসঙ্গে ক্রিমিনাল ট্রেসপ্যাস তো এমনি 56, 57, 58, 59, 60 বেশি ধারা নাই, মানে ওখানে 5 পর 5টা সংজ্ঞা, তারপরে সেগুলোর আবার সাজা বর্ণনা বিভিন্ন ধারায় ধারায়। আর 462 ক এবং 462 খ ব্যাংকিং সম্পর্কিত বা ব্যাংক কর্মচারী কর্তৃক করা অপরাধ সরাসরি। এই হলো আমাদের আলোচনা, সম্পত্তি সম্পর্কিত চ্যাপ্টার এখানেই শেষ। একটু দ্রুত পড়ালাম, কিন্তু আশা করি প্রথম 7টা অপরাধ যথেষ্ট পরিষ্কার বুঝেছেন এবং কোথায় কোনটার অবস্থান সেটা সম্পর্কে জেনেছেন, এবং বিস্তৃতিটা ভালো করে মনে রাখতে হবে। এবং প্রথম 7টা চোরাই মাল পর্যন্ত বিষয়গুলো যদি ভালো মতো দখলে থাকে, ইনশাল্লাহ 2 থেকে 3, 4, 5 নাম্বার পর্যন্ত আসতে পারে, বলা যায় না। আর আপনারা সকলেই, আবারও ঘোষণা, যে 5 তারিখের মধ্যে সকলেই বেতন দিয়ে দিবেন, সাথে 250 টাকা যোগ করিয়া পাঠাবেন। পাঠানোর পরপরই সেই পেমেন্টের নাম্বারে, যেই নাম্বারে আপনারা নিয়মিত মাসিক ফি পরিশোধ করেন, সেই নাম্বারে এসএমএস করবেন, অথবা মিস্টার নবীন আহমেদের নাম্বারে এসএমএস করবেন। পূর্ণাঙ্গ ঠিকানা দেওয়ার নিয়ম, নিজের নাম লিখবেন, হোল্ডিং নাম্বার সহ বিস্তারিত লিখবেন যদি প্রযোজ্য হয়। যদি প্রযোজ্য না হয় তাহলে কুরিয়ারের অ্যাড্রেসটাই দিয়ে দিবেন, কিন্তু থানার নাম এবং জেলার নাম পরিষ্কারভাবে লিখবেন। তারপরে নিজের ফোন নাম্বারটা অবশ্যই ওই ঠিকানা লেখার সময় কষ্ট করে লিখবেন, না হলে কিন্তু পরে ফোন নাম্বার খুঁজে পাবো না, এবং সেটার জন্য আমাদের সময়টা বা আমাদের ম্যানেজমেন্ট দুর্বল হয়ে পড়বে, বিপদে পড়বে আমাদের ম্যানেজমেন্ট। সুতরাং এইটা 5 তারিখের মধ্যে দ্রুততার সাথে শোধ করলে আমাদের যেটা সুবিধা, আমরা খামের উপরে এখনই ঠিকানা লিখে রেডি করে রাখবো যে এদের পেমেন্ট কমপ্লিট। বই আসা মাত্র খামের মধ্যে বই ঢুকবে, টেপ লাগানো হবে, আঠা লাগানো হবে, কুরিয়ারে বই ফেলে দেওয়া হবে, যেন আপনারা 7 তারিখে বই আমরা যদি কুরিয়ার করি, ঢাকাবাসী 8 তারিখে ইনশাল্লাহ, 9 তারিখে অন্য যে কোনো জেলার লোকে বই হাতে পেয়ে যাওয়ার কথা। কিন্তু আমাদেরকে আবার প্যারা দিবেন না যে কুরিয়ারের বই পৌঁছালো না কেন, সেই দায়িত্ব কিন্তু আমাদের না। কুরিয়ারের বই জেনারেলি পৌঁছায়, আমরা এরকম হাজার হাজার বই সরবরাহ করেছি। 2000 বই হয়তো 2টা বই সমস্যা হয়েছে, তিনি হয়তো রিসিভ করতে পারেন নাই, বা বই ফেরত এসছে, বা ফোন ধরে নাই, তখন আমরা কি করেছি, তখন আমরা আবার বই পাঠিয়েছি প্রয়োজনে, সমস্যা নাই, বই আবার ফেরত আসছে আরো 15 দিন পর, কিন্তু এর মধ্যে আমি আবার বই পাঠিয়েছি প্রয়োজনে। আগামীকালকে কোনো ক্লাস হবে না, পরশুও হবে না, মঙ্গলবারেও হবে না। বুধবারে যদি পারা যায়, আমাদের এসআর একটা প্রশ্ন যদি সব গোছানো হয়ে যায়, তাহলে আমরা বুধবারে রিভিশন ব্যাচে একটু ভালোভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করব। এতক্ষণে বলে দাম কত, বাবলা কুমার কি শুনলেন, কালকে শুনলেন? বইয়ের দাম যতই হোক আপনি 250 টাকা পাঠাবেন বেতনের সাথে যোগ করিয়া, ব্যাস কাহিনী শেষ। এটা নিয়ে বারবার প্রশ্ন করার মানে নাই তো, গ্রুপে নোটিশ দেওয়া আছে পরিষ্কার করে। বইয়ের দাম অ্যাকচুয়ালি কুরিয়ার সহ অন্য যারা নেবে তারা 400 টাকায় নেবে, আপনারা সেটা 250 টাকা দেবেন। আমাদের প্রোডাকশন কস্ট 200 টাকার উপরে পড়েছে। কুরিয়ারের খরচ সম্পূর্ণটা আপনাদের কাছ থেকে নিচ্ছি না, কুরিয়ার খরচ আমাদের অ্যাকচুয়ালি 70 টাকার মতো করে পড়ে। আপনারা বেতন দিচ্ছেন, এতে আমরা খুশি, কিন্তু এত খুশি হতে পারছি না যে বইটা আবার ফ্রি দিতে পারছি। আপনাদের ফলে একটু কন্ট্রিবিউট করা দরকার, মানে এটা মানে আমাদের প্রতিষ্ঠানের স্বার্থেও দরকার। হ্যাঁ, ফলে এইটুকু সহযোগিতা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই 250 টাকা দাম শুধুই মাত্র ছাত্রদের জন্য।
অন্য কারোর জন্য না। ফলে আপনি যদি অতিরিক্ত বই নেন তাহলে অতিরিক্ত বইয়ের দাম বাজারে যেভাবে কিনতে হয় সেভাবে নিতে হবে। দয়া করে কোনো বন্ধু বা বান্ধবী বা প্রেমিকা বা প্রেমিকের জন্য যদি বই নেন। ওকে, তাহলে আজকে আমরা বিদায় নেই। যারা হাত তুলেছেন তারা আমাকে দয়া করে ফোন দিতে পারেন যদি এসেনশিয়াল বিষয় হয়। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আচ্ছা, হয়ে যাওয়া রিভিশন ক্লাসটি এই গ্রুপে দেওয়া হবে হবে এই গ্রুপে রিভিশন ক্লাসের সমস্ত আপডেট দেওয়া হবে। আর রিভিশন ব্যাচে যে গ্রুপটা আছে সেই গ্রুপটাকে ডিসেবল করে দেওয়া হবে। আর আর হচ্ছে রিভিশন ব্যাচের একটা ক্লাস আপলোড করা হয়েছিল না, সেটা আমরা আর করবও না আপলোড, কারণ ওইগুলো মোটামুটি রিহার্সাল ক্লাস ছিল। ফলে পর্যাপ্ত মানে ভালো ক্লাসও হয়নি, বা হয়েছে ক্লাস, ভালো ক্লাস হয়নি তা না, হয়েছে, কিন্তু নানান এলোমেলো অবস্থা ছিল। ফলে আমরা ওই ক্লাসটা আপলোড দিচ্ছি না। ফলে ওটা নিয়ে টেনশন করার কিছু নাই। রিভিশন ক্লাস নিঃসন্দেহে অত্যন্ত ভালোভাবে অনুষ্ঠিত হবে। আমাদের মডেল টেস্টের বইয়ের কাজ যেহেতু এগোচ্ছে, অলরেডি লেখা শুরু হয়ে গেছে, ফলে ইনশাল্লাহ খুব ভালোভাবে ক্লাস সামনের দিন থেকে হবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আরেকটা তথ্য জানাই রাখি যে যারা ফুল পেমেন্ট করে ভর্তি হয়ে গেছেন, একবারে 6,500 টাকা দিয়ে ভর্তি হয়েছেন, তাদেরকে কিন্তু বইয়ের মূল্য পরিশোধ করতে হবে। ফলে তাদের কাছে SMS যাওয়ার কথা, প্লিজ আপনারা 250 টাকা আমাদের প্রসিডিউর অনুযায়ী গ্রুপে নোটিশ আছে, সেখানে প্রয়োজনীয় নাম্বার দেখে আপনি টাকা পাঠিয়ে ঠিকানা পাঠিয়ে দিবেন। ব্যাস, টাকা পাঠানোর সাথে সাথে ঠিকানা পাঠাবেন, ব্যাস। তাহলেই বই ইনশাল্লাহ বের হওয়া মাত্রই আপনাদের কাছে কুরিয়ার রওনা দিবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।